আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই যখের ধন এই বিষয়টি সত্য কিনা এবং এই সম্পর্কিত কোনো ঘটনা আপনারা অনেকেই শুনতে চেয়েছেন। আসলে যখের ধন এই বিষয়টি আসলে সত্য কি মিথ্যা এটা আমি 100% আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে পারবো না। আমি রাজবাড়িতে যে কলেজে পড়তাম, ওই কলেজ থেকে তখন তো পাশ করে বের হয়ে গেছি, যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমার এক কাজিন, এক মেয়ে, সে আমাকে বলতেছে যে ভাইয়া আমার এক বান্ধবী আছে, ওদের পরিবারে না অভিশাপ আছে, ওরা না বাঁচে না, ওরা মারা যায়, সুইসাইড করে। তখন আমি বললাম যে কি ঘটনা কি বলো। তখন কিন্তু এরকম ভূত এফএম চালুই হয় নাই। হ্যাঁ, তখন ভূত এফএম চালু হয় নাই, তখন এমনি শুনেছিলাম আর কি। আমার যতদূর মনে পড়ে যে ঘটনাটি আমি শুনেছিলাম 2009 সালের দিকে। চলুন মূল ঘটনায় আসি আর কি। তো ওই মেয়ে আমাকে বলে, কাজিন আমাকে বলে, যেভাবে বলে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে বলি। সেটা হলো যে ওর যে বান্ধবী, সেই বান্ধবীর দাদার যিনি বাবা বা দাদার দাদা, উনি ভারতের একটা জায়গার জমিদার ছিলেন। তো উনি ছিলেন মুসলিম জমিদার, জমিদার সবাই যে হিন্দু ছিল বিষয়টা এরকম নয়, উনি একজন মুসলিম জমিদার ছিলেন। এখন জমিদারদের যে স্বভাব, এই স্বভাব তো আর চেঞ্জ হবে না, মুসলিম হোক আর হিন্দুই হোক। সেটা হলো অত্যাচারীমূলক তাদের মনোভাব, প্রজাদের উপর নির্যাতন করা, এবং নির্যাতনে তার কোনো জুরি ছিল না। অনেক নির্যাতনই সে করত। নির্যাতন করে করে অনেক ধন সম্পত্তি সে অর্জন করে। তো এখন ওই ধন সম্পত্তি কিভাবে রক্ষা করবে, এই রক্ষা করার জন্য তার বিভিন্ন ধরনের কলাকৌশল তার মাথায় আসে। এর মধ্যে একজন তান্ত্রিকের শরণাপন্ন হন তিনি। তখন ওই তান্ত্রিক বলে যে একটা নির্দিষ্ট রিচুয়াল করে তোমার ধন সম্পত্তিকে সুরক্ষা করা যাবে, তোমার বংশধররা ছাড়া এইটা আর কেউ নিতে পারবে না। এটা যখের ধনের যজ্ঞ বলে তারা। এখন কি করতে হবে, যে একটি পরিবারের যেই মা বা যেই পিতা মাতার একটি ছেলে সন্তান রয়েছে, একটা শিশু সন্তান, সেই সন্তানকে নিয়ে আসতে হবে। মাটির নিচে একটা কুঠুরি করে সেইখানে পুজো অর্চনা করে তোমার ধন সম্পদ সেখানে রেখে ওই বাচ্চাকে ওই কুঠুরির মধ্যে ঢুকিয়ে দিয়ে ওইটার দরজা স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে। ও ক্ষুধা তৃষ্ণায় অল্প সময়ের মধ্যেই এবং অক্সিজেনের অভাবে সেখানে মারা যাবে, এবং ওর আত্মাটা ওইখান থেকে বের হতে পারবে না। তখন ওর আত্মা ওই ধন সম্পত্তি পাহারা দেবে। এটাই হলো যখের ধনের মূল থিম। তো উনি চিন্তা করেন, ওই জমিদার, যে হ্যাঁ ভালোই তো। ওই সময় কিন্তু আবার ডাকাতের উপদ্রব, ডাকাত তো অনেক সময় জমিদার বাড়িতে এসে আক্রমণ করত। তারপরে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেই বিপ্লবীরা ছিল, যে স্বদেশী আন্দোলন, ওই স্বদেশী আন্দোলনের যারা কর্মীরা, বিপ্লবীরা, তারা অনেক সময় জমিদারদের বাড়িতে আক্রমণ করে জমিদারদের ধন সম্পত্তি লুটপাট করে নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। এই জন্য জমিদারদের মধ্যে এই তাদের ধন সম্পত্তি রক্ষার একটা ভয়ও ছিল। উনি রাজি হয়ে যান এবং এই প্রস্তাবে সম্মতি দেন। এখন এরকম একটা ছেলে কোথায় পাওয়া যাবে, এবং বলা হয়েছে যে এটা খুব গোপনে করতে হবে, কেউ যেন না জানে। এখন এইভাবে খুঁজতে খুঁজতে এমন একটা ছেলের সন্ধান পাওয়া গেল যার 3 কুলে কেউ নাই, শুধু মা আছে। বাবা মারা গেছে, কোনো ভাই বোন নেই, তার আত্মীয় স্বজন নেই, খুবই গরিব। তখন বলা হলো এই ছেলেকে যদি নিয়ে আসা হয়, তখন তোমার আত্মীয় স্বজন বলে তেমন কেউ নাই, তাহলে তো খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। সত্যি ওই ছেলেকে, ওই বিধবা মহিলার ওই ছেলেকে ধরে নিয়ে আসা হয় এবং নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ওই কাজটি করা হয়। ওই বিধবা মহিলা কোনো কারণে উনি বুঝতে পেরেছিলেন এটা, যে জমিদার লোকটা ধরে নিয়ে গেছে। জমিদারের পায়ে ধরে উনি অনেক কাকতি মিনতি করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। জমিদার তাকে কিছু সহায় সম্পত্তি দিতে চেয়েছিলেন, যে তোমার ছেলেকে আমি এই কাজ করব, সহায় সম্পত্তি দিয়ে দাও, বা তোমাকে আমি দিয়ে দিচ্ছি, বাকি জীবন থাকতে পারবো, ভালো থাকতে পারবো। তখন মা বলছে যে আমার সন্তানই যদি না থাকে, তাহলে পৃথিবীতে আমি এই সহায় সম্পত্তি দিয়ে কী করবো? আমার স্বামী নাই, অন্য কোনো ছেলে পেলে নাই, কোনো আত্মীয় স্বজন নেই, একটা ছেলেই আছে আমার তো দেখার কেউ থাকবে না।
আমি আমার সন্তানকে কখনোই এই ধরনের নৃশংস কাজের জন্য তোমার হাতে দেব না, আর সম্পত্তিও নিব না। জমিদার তার কথা শোনে না এবং তাকে তার পাইক পেয়াদা দিয়ে নির্মমভাবে নির্যাতন করে বলা হয় যে অনেক দূরে কোথাও রেখে আসতে, যাতে গ্রামের লোকজন বা তার জমিদারিতে তল্লাট সেখানে যেন কেউ এটা না জানে, এবং বলে দেওয়া হয় যে যদি কোনোভাবে এই কথা ফ্লাশ হয়েছে তো তোকেও মেরে ফেলবো। নিজের সন্তানের এই ধরনের নৃশংসতম মৃত্যু তিনি মেনে নিতে পারেন নাই। তিনি ওইখান থেকে যাওয়ার সময় উনি যখন বুঝতে পারেন যে তার ছেলেকে বাঁচানো তার পক্ষে সম্ভব নয়, তখন ওই জমিদারকে অভিশাপ দিয়ে দেন যে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, আমার সন্তানকে যেভাবে শ্বাসরোধ করে ওইখানে ক্ষুধা তৃষ্ণায় যেভাবে নিঃশ্বাস বন্ধ করে তুই হত্যা করবি, তোর পরিবারের এমন কোনো সন্তান জীবিত থাকবে না যেই সন্তানের পেট থেকে কোনো সন্তান ভূমিষ্ঠ হবে। তার মানে হচ্ছে কোনো মেয়ে থাকবে না, মেয়ের পেট থেকেই তো সন্তান ভূমিষ্ঠ হবে। এই অভিশাপ দেন এবং উনি কাঁদতে কাঁদতে চলে যান ওখান থেকে। তারপরে ওই মহিলাকে আর কোথাও দেখা যায়নি। এই ঘটনা ঘটার কিছুদিন পরেই একটা সমস্যার সৃষ্টি হয়, সেটা হলো ওই জমিদারি তল্লাটে ওই বিভিন্ন ধরনের প্রজা অসন্তোষ তুঙ্গে উঠতে থাকে, যেটা উনি কোনোভাবে কন্ট্রোল করতে পারছিলেন না। ব্রিটিশ সরকারের কাছে বারবার চিঠি লিখেও ওই সময়ের যে পাইক পেয়াদা পুলিশ ছিল তারা এসে ওটা কন্ট্রোল করতে পারছিল না। এর মধ্যে আর একটা ব্যাপার ঘটে, সেটা হলো যে আপনারা জানেন যে আগেকার দিনে কিন্তু নির্দিষ্ট ওই যে সূর্যাস্ত আইন এরকম ছিল যে ওই একটা নির্দিষ্ট সূর্যাস্তের আগে যদি জমিদাররা তাদের খাজনা ইংরেজদের কাছে পরিশোধ করতে ব্যর্থ হতো, তখন কিন্তু তাদের জমিদারি হারিয়ে যেত। ওনার কিন্তু পর্যাপ্ত টাকা পয়সা ছিল। একটা সময় কি হলো, সেটা হলো যে ওই সময়ে প্রাকৃতিক বিপর্যয় বা যাই হোক, যেটাই হোক, এই কারণে প্রজারা ঠিকমতো খাজনা দিতে পারেনি। আর খাজনা না দিতে পারার কারণে তার হাতেও তো টাকা পয়সার স্বল্পতা ছিল। প্রজার উপর নির্মম নির্যাতন করে উনি খাজনা আদায় করতে পারছিলেন না। তখন চিন্তা করলেন যে আচ্ছা, যে আমি যে যখের ধনের ওইখানে তো অনেক সহায় সম্পত্তি রাখছি, তাহলে সেখান থেকে নিয়ে আমি খাজনাটা দিয়ে দিই, তার কোনো ঝামেলাই থাকে না। তো উনি একটা নির্দিষ্ট পথ দিয়ে ওনার কিছু অনুগত লোকদেরকে সেখান থেকে গিয়ে কিছু সহায় সম্পত্তি আনতে বলেন। কিন্তু তারা ওই দিক দিয়ে যাওয়ার পরে তারা নাকি ভয়ানক গর্জন শুনেছে, তারা ভয়ে ওইখান থেকে বের হয়েছে, তারা ওখানে ঢুকতেই পারেনি। এবং উনি বিভিন্নভাবে চেষ্টা করছে সেখান থেকে কিছু নিয়ে আসার জন্য, কিন্তু সেটা পারেনি। এদিকে উনি যখন নির্দিষ্ট সময় খাজনা পরিশোধে ব্যর্থ হন, তখন তার জমিদারি চলে যায়। আর জমিদারি চলে যাওয়া মানে হচ্ছে তিনি পথের ফকির, তার কিছুই নাই, তা সব কিছু ইংরেজরা ক্রোক করে নিয়ে যায়। তখন ওনার পরিবারের সদস্যদেরকে নিয়ে উনি বাংলাদেশে চলে আসেন। তখনও কিন্তু দেশ ভাগ হয়নি, বাংলাদেশে তাদের আত্মীয় ছিল, তখনকার পূর্ববঙ্গ আর কি, পূর্ববঙ্গের মধ্যে বিভিন্ন পার্ট ছিল। তখন এই যে বাংলাদেশের যে ভূখণ্ড, এখানে চলে আসেন। এখানে আসার পরে ওনার পরিবারের যে নারী সদস্যরা ছিল, পুরুষ না, ওনার ছেলে পেলে না, শুধু নারী, বিশেষ করে মেয়ে, ওনার যে কন্যা সন্তানরা ছিল, এরা যখনই তাদের বিবাহের উপযোগী বয়স হতো, তারা যখন বিবাহের উপযোগী এরকম একটা সময় পৌঁছাতেন, তখন কোনো কারণে কোনো ঝগড়াঝাড়ি নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে নাকি তারা গলায় দড়ি দিয়ে মারা যেত, সুইসাইড করত। এই যে অদ্ভুত একটি ব্যাপার, কোনো কারণ নাই, ঝগড়া নাই, কিচ্ছু নাই, সে সুইসাইড করলো কেন, এর কারণটা বলতে পারে না। এভাবে ওনার পরিবারের যে কন্যা সন্তানরা যখনই বিয়ের বয়সে বিয়ের জন্য উপযুক্ত হতো, তখনই যখনই বিয়ের কথাবার্তা হতো, এই সময়টাতে এই ঘটনাটা ঘটতো। ওনার যারা ছেলে ছিল, ওই ছেলেরা বড় হয়, তারা বিয়ে করে, তাদের ঘরেও সন্তানাদি হয়। আর ওই জমিদার কিন্তু উনি স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন। তবে বলা হয় মৃত্যুর সময় উনি খুব কষ্ট পেয়ে মারা গিয়েছিলেন, এমন কষ্ট যেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। তার প্রাণবায়ু বের হতে এতটা উনি কষ্ট পেয়েছিলেন, যে কোনো মানুষ দেখলে ভয়ে আটকে উঠবে, এত কষ্ট পেয়ে তিনি মারা গিয়েছিলেন। যাই হোক, তার বিচার আল্লাহ করবেন, তার ভুল ত্রুটি এটা আল্লাহ ফয়সালা করবেন আর কি। এখন যেটা হয় সেটা হলো, ওই যে ওনার যে ছেলেরা বিয়ে করেছে, সেখানে সেই ঘরে ছেলেও হয়েছে, মেয়েও হয়েছে। এই যে মেয়েরা হয়, এরাও কিন্তু বিবাহ উপযোগী যখন হয় তখন মারা যায়। ওই জমিদারের আত্মীয় স্বজনরা অনেকভাবে চেষ্টা করেছে, তখন সবাই বলছে যে এই পরিবারের উপরে এমন একটা অভিশাপ আছে, এই অভিশাপের কারণে
এই জিনিসটা হচ্ছে, এবং এই অভিশাপটা আসলে একটা ভাবেই কাটতে পারে। সেটা হলো যে 7-এর গুণিতক, মানে 7টা মেয়ে ওই পরিবারের মারা গেলে তখন হয়তো অভিশাপ শেষ হয়ে যাবে, অথবা 14টা মেয়ে ওই পরিবারের এইভাবে মারা গেলে শেষ হয়ে যাবে, অথবা 21, অথবা 28। তার মানে হচ্ছে ওই 7-এর গুণিতক, 7 অক্ষে 7, 7 দুগুণী 14, 3 7 21, 4 7 28, 7-এর গুণিতকের কোনো এরকম এটা শেষ হবে। কিন্তু এটা কবে শেষ হবে এটা কেউ বলতে পারে না। তবে ওনার পরিবারের যারা নতুন প্রজন্ম আসে তারা তো আর কোনো অপরাধ করেনি, তখন বলা হয়েছে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার পূর্বপুরুষের অপরাধের জন্য, এবং বেশি বেশি করে দান সদকা করো, হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো এইভাবে ওই পরিবারের অনেকগুলা মেয়ে মারা গিয়েছে। আর যেই মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটিও তার বান্ধবীর কাছে বলেছিল, মানে আমার সেই কাজিনের কাছে, যে আমার মৃত্যু মনে হয় এভাবে হবে রে, আমিও মনে হয় গলায় দই নিয়ে মারা যাব যখন আমার বিয়ের কথাবার্তা হবে। কিন্তু ওই মেয়েটির মানে সিরিয়ালে বলা হয়েছে যে সে হয় 22 বা 29 এরকম ছিল, মানে 21 জন মারা গিয়েছে বা 28 জন মারা গিয়েছে। এরপরে যদি একজন মরে তারপরে কিন্তু আরো 6 জন মরতে থাকবে, মানে 7 জন পূর্ণ হবে, এইরকম একটা ব্যাপার। এখন ও ছিল হয় 22 বা 29 এরকম একটা সিরিয়ালে, তার মানে ওর মৃত্যু যদি হয় তাহলে পরে আরো 6 জন মারা যাবে। তার আগে কিন্তু ওই গুণিতকটা পূর্ণ হয়েছে, 21 জন মারা গিয়েছে বা 28 জন মারা গিয়েছে, আমার মনে নাই যে এক্সাক্ট কয়জন মারা গিয়েছে, তবে এরকম হবে আর কি। তখন যেটা হয়, ওর যে মা বাবা তারা তো নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। একজনের সাথে বিয়ে ঠিক হয়, বিয়ে ঠিক হওয়ার পরে তাকেও মানে এই বিষয়টা বলা হয়। তবে এইখানে এই বিষয়টা কিভাবে আসলো সেটা হলো যে ওই মেয়েটা রাজবাড়ী সরকারি কলেজে পড়তো, তো একটা ছেলে আর কি তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ওই মেয়েটা কিছুতেই প্রস্তাবে রাজি হতো না। তো এখন ওই ছেলেটা জিত চেপে যায়, মেয়েটা রাজি হয় না কেন, কারণ আমি একটা ওয়েল এস্টাবলিশড পরিবারের একটা সন্তান, আমার তো কোনো সমস্যা নেই, তাহলে মেয়েটা রাজি হয় না কেন। ওইভাবে অনেক অনুনয় বিনয় করার পরে ওই মেয়েটি কারণটা বলে যে কেন সে বিয়েতে রাজি হয় না, কারণ বিয়ের কথা হইলেই তার মৃত্যুর সময় চলে আসবে। আর এই বিষয়টি সে তো গোপন রাখতো, ওই বিষয়টি যখন এইভাবে ফ্লাশ হয় তখন হলো আমার ওই কাজিন জানতে পারে এবং আমাকে পরবর্তীতে বলে। যাই হোক, তখন ওই ছেলে ওই বিষয়টা নিয়ে দৌড়াদৌড়ি করে যে কীভাবে এই জিনিসটা মানে রিমুভ করা যায়। পরবর্তীতে ভালো একজন হুজুর উনি পরামর্শ দেন যে তুমি একটা কাজ করো, তোমরা দ্রুত বিয়ে করো, মানে সময় নেওয়া যাবে না, দ্রুত বিয়ে করো পরিবারের সম্মতি নিয়ে, এবং ওকে খুব চোখে চোখে রাখতে হবে। বিয়ের পরই সরাসরি ওমরায় চলে যেতে হবে, ওমরায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ আমরা তো কোনো অপরাধ করি নাই, আমার পূর্বপুরুষের শাস্তি আমাদেরকে কেন দিচ্ছ। তো আশা করছি যে একমাত্র আল্লাহ তাআলাই এই সমস্যার সমাধান, সব কিছুর সমাধানই আল্লাহ তাআলাই করবেন, কিন্তু এইটার মানুষ কোনো ধরনের কোনো চেষ্টা করলেও এটার কোনো সমাধান হবে না, এখন আল্লাহ তাআলা যদি এটা সমাধান না করেন। এবং সত্যি তাই, ওরা বিয়ে করার পরে খুব দ্রুত বিয়ে করে এবং করার পরেই ওনারা ওমরাতে চলে যান। এবং এরপরে ওই যেই মেয়েটা, ওই মেয়েটা কিন্তু এখনও জীবিত আছে, তার বাচ্চা কাচ্চাও হয়েছে। এই জন্য ধারণা করা হয় যে ওর পরিবারের অভিশাপটা কেটে গেছে, কারণ ওই 7-এর গুণিতকের পরে যে আরেকটা যে আরেকজনের মৃত্যু তো বিয়ের আগে হয়নি, সে তার তো বিয়ে শাদী হয়ে গিয়েছে। এই জন্য বলা হয় যে এই মেয়ের থেকেই এই অভিশাপটি কেটে গিয়েছে। তো আসলে যখের ধনের কারণে এটা হয়েছে কিনা এটা বলা যায় না। আমার কথা হচ্ছে যে যখের ধনের কারণে এটা হয়নি, এটা হয়েছে ওই যেই বিধবা সন্তান হারা মহিলার অভিশাপে। আর অভিশাপ জিনিসটা কিন্তু সত্য। তো এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি যে ঘটনাটা এখন শেয়ার করব সেই ঘটনাটা শুনবার আগে আপনাদের সবাইকে বলছি মনোযোগ দিয়ে, কিছু কিছু নাম আমরা নিচ্ছি, সেই সব নামগুলো শুরু থেকে চেষ্টা করবেন মাথায় রাখার জন্য, যাতে ঘটনার প্রেক্ষিতে আপনারা সেগুলো মেলাতে পারেন। সেদিন রেফায়েত ভাই হেঁটে যাচ্ছিল নন্দীপাড়ার আশেপাশের কোনো রাস্তা দিয়ে। যাবার পথে একদল মানুষ লাশ কাঁধে নিয়ে যাচ্ছে। সবসময়ই রেফাত ভাই লাশ দেখলে সেই লাশের পেছন পেছন যান এবং দাফন পর্যন্ত সাথে থাকেন, যদি সেটা তার ঢাকায় হয়। সে যাই হোক, তার পরিচিত হোক তার অপরিচিত হোক। এটা 2014 সালের ঘটনা।
তো তিনি এরকম ফার্ম গেটে আসবেন, রওনা দিয়েছেন বাড়ি থেকে, কিন্তু হঠাৎ তাদের বাড়ির সামনে, তার বাসা থেকে বের হওয়ার পর কিছু দূর আগানোর পর নন্দীপাড়ার কোনো এক আশেপাশে মসজিদে একটি লাশ জানাজা হয় দুপুরে জোহরের নামাজের পর। তিনি জানাজা পরে সেখানে জানতে পারেন যে লাশ নিয়ে যাবে সীতাকুণ্ড। তো যেহেতু লাশটা ঢাকার বাইরে যাচ্ছে, তিনি আর দাফন কার্যে যেতে পারবেন না। তো ভিড়ের মধ্যে থেকে একজন লোক তাকে বলে ওঠে, হুজুর কেমন আছেন? তো উনি চিনতে পারলেন যে ওনাকে খুব ভালো করেই চিনতে পারলেন, উনি তার পরিচিত একজন লোক। তো বলে, হ্যাঁ ভালো আছে, কি অবস্থা, কে মারা গেছে? তো বললো যে আমার চাচা মারা গেছে, তো আপনার আমাদের সাথে চলেন না, সীতাকুণ্ড চলেন, 2টা গাড়ি নিয়ে যাচ্ছি, প্লাস আপনার লাশের জন্য আলাদা একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, কিন্তু ফ্রিজিং কার পায় নাই তারা। তো টেনশন করবেন না, আমি সব কিছু বহন করব, তিনি বললেন। তিনি অভয় দিলেন। তো প্রথমে একটু ইতস্তত বোধ করার পর তিনি বলেছেন, টেনশনের কিছু না, আসলে আমার তো বিশেষ কাজ ছিল ফার্ম গেটে। তো উনি আর 7 চিন্তা না করে তার সাথে রওনা দিয়ে দেন এবং মোবাইলে জানিয়ে দিলেন যে তিনি ওই বাসায় যাচ্ছেন না, সীতাকুণ্ডে রওনা হয়ে যান। তো তিনি আমল করতে করতে যাচ্ছেন। রওনা হয়েছেন দুপুর 3টার দিকে, তো সীতাকুণ্ডে পৌঁছান তারা রাত 3টার দিকে, কারণ মেঘনা ব্রিজ এবং দাউদকান্দি ব্রিজের ঝামেলায় তাদের অনেক দেরি হয়ে গেছে। গরমকাল, একেবারে সবাই ঘেমে অস্থির। কিন্তু সেখানে পৌঁছাবার পর সিদ্ধান্ত হয় এত রাতে কবর দেওয়া হবে না, কবর দেওয়া হবে সকালবেলা। তো রিফায়েত ভাই হঠাৎ করে ইনভলভ হয়ে বলেন, দেখেন ফজরের নামাজের পর দাফন করা যায় কি না, লাশের অবস্থা তেমন একটা ভালো না, অনেক গরমে প্রবলেম হয়ে গেছে, আপনারা সিম্পল অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে এসছেন এবং অ্যাম্বুলেন্সের এসিতে খুব একটা কাজ হয়েছে বলবো না আমি, তো গরমে আরও ঝামেলা হয়ে যেতে পারে, তাই আগে ভাগেই দাফন করা ভালো এবং মুসলিম মানুষের লাশ যত তাড়াতাড়ি দাফন করা যায় তো এটাতে ততই ভালো আর কি। আর তাছাড়া আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, আর কবর যদি দিয়ে ফেলেন এবং কবরে যদি বৃষ্টিতে ভরে যায় তখন লাশকে তো দাফনে আরও প্রবলেম হতে পারে। তো তার কথা শুনে 10 রকমের কথা আসলেও সবাই সিদ্ধান্ত নেয়, হ্যাঁ ঠিক আছে, ফজরের নামাজের পর দাফন হবে আর কি। তো তারা ফজরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষ করে লাশ দাফন করার জন্য আপনাদের ওনাদের পারিবারিক গোরস্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হয়। তো অ্যাম্বুলেন্সের লাশের পাশেই কিন্তু ঢাকা থেকে সীতাকুণ্ড যাওয়ার পথে আর কি, আসলে সীতাকুণ্ডের আশপাশের কোনো এলাকা, পাশের রেফাত ভাই গাড়ির ভেতরে ছিল, যেহেতু গাড়িতে জায়গা ছিল না তাই লাশের পাশেই তিনি বসে গেছেন, আর সেই সিটের মধ্যে বসে যাওয়া তার দূর জার্নি করা খুব কষ্টের। তো তিনি লাশের পাশে বসেই দোয়া দুরুদ পড়ছিলেন এবং এক সময় তন্দ্রাতে চলে যান। তন্দ্রাতে গেলে প্রায় সময় তিনি খুব সামনের খারাপের কিছু একটা টের পেতে থাকেন, যেমন সামনের কিছু ঘটতে চাইলে তিনি একটু আঁচ পেয়ে যান। ওই তন্দ্রার মধ্যে তিনি দেখেন একটা গরু একটা কবরস্থানে বাঁধা, তন্দ্রার মধ্যেই তিনি দেখছেন গরুটার মাথা নাই, কিন্তু গরুটা খুব ছটফট করছে, গরুটা কথা বলছে এবং বলছে বিশাল ক্ষতি হয়ে গেছে। তিনি এই জিনিসটা বারবার দেখছিলেন যখন তিনি গাড়িতে তন্দ্রার ভেতরে ছিলেন এবং লাশের খাটিয়ার ভেতর থেকে পেরেক মারার শব্দ তিনি পাচ্ছিলেন। মনে হতে লাগলো লাশের কোনো প্রবলেম আছে কিনা, কিন্তু উনি ভালো করে দোয়া পরে লাশের খাটিয়া থেকে উপরের ঢাকনাটা দেখি উনি ইজি সরাতে পারছেন। তিনি সরালেন এবং চেক করতে যাবেন এমন সময় সামনে যিনি বসেছিলেন তিনি বললেন, হুজুর কি করতেছেন আপনি? তো রেফায়েত ভাই আর কিছু বললেন না, বললেন না কিছু হয় নাই। তুই ঢাকনাটা লাগিয়ে দেন এবং বুঝলেন লাশ হতে কোনো প্রবলেম আছে কিনা। আসলে কিছুই নেই, সব তন্দ্রার খেলা। যাই হোক, মসজিদ থেকে সবাই জোরে জোরে কালিমা শাহাদাত পড়তে পড়তে কবরস্থানে ঢোকে। তো এই কবরস্থানটা খুব বেশি বড় না, পারিবারিক কবরস্থান, বড় জোর হলে প্রথম কাতারে 50টা কবর, এরকম 10টা কাতার, ওই এলাকা ভিত্তিক কয়েকজন জায়গা দিয়ে কবরস্থান করেছে আর কি। তো রেফাত ভাই কবরস্থানে ঢুকতেই দেখলেন কবরস্থানের 2 দেয়ালের 2 কর্নারে 2জন মানুষ বসে আছে। তারা ঢুকছে না ভেতরে, তারা দেয়ালের উপরে দাঁড়িয়ে হাঁটছে কিছুক্ষণ পর পর, কিন্তু কারোর দিকে কোনো দৃষ্টি দিচ্ছে না। তারা হুবহু মানুষের মতো হাঁটছে, খুব দূরে না, লোকদের চোখে, এটা খুব দূরে ছিল না, লোকদের চোখে পড়ার কথা ছিল, কিন্তু যেহেতু কেউ দেখছে না তাটা মোটামুটি পরিষ্কার, শুধুমাত্র রেফাত ভাই দেখছে। কবরস্থানে লাশ দাফনের সময় পাশের বাসা থেকে মহিলাদের কান্নাকাটি আসছে এবং রাস্তায় দাঁড়ানো কুকুরগুলোও কান্নাকাটি করছে। লাশ দাফনের ঠিক 15 মিনিট পর দোয়া শেষ হতেই তুমুল বৃষ্টি নামে, একাকার অবস্থা, ভিজে চুপচুপ অবস্থা। তো যেই লোক তাকে সীতাকুণ্ডে নিয়ে আসে তার নাম হচ্ছে ফারুক। তিনি বললেন, হুজুর চলেন আমার বাসায়, একদম সাথেই কয়েকটি বাসা দেখা যায়, তো আপনি আমার বাসায় বিশ্রাম নেবেন, খাওয়া দাওয়া করবেন, বৃষ্টি যেহেতু নেমে গেছেন চলেন, আর সারা রাত তো অনেক কষ্ট হয়েছে। তো রেফাই ভাই দেখলেন তখনও সেখান থেকে 2জন লোক সেই দেয়ালে হাঁটছে। তো তিনি তার বাসায় ঢুকে ফ্রেশ হন এবং সাথে সাথেই তাকে একটা রুম দেওয়া হয়, বলা হয় আপনি এইখানে বিশ্রাম নেন
আমি একটু পরে আসব। আর তখন সকাল 6টা বাজে, আর অনেক কষ্ট হয়েছে জ্যামের ভিতরে, আর যেভাবে আসছেন অনেক কষ্ট হওয়ার কথা। তো লোকটা তাকে তার বাসায় নিল। এই কবরস্থানে যে দুইজন লোক দেয়ালে হাঁটছিল, তারা 2টা বাড়ি পরেই কবরস্থানের উত্তর দিকের দেয়ালে তারা হাঁটছিল। রেফাত ভাই এটা ক্লিয়ার করে বললেন যে কবরস্থানের উত্তর দিকে তারা হাঁটছিল। তিনি বিছানায় শুয়ে একটু শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েন। হঠাৎ তিনি একটা বাচ্চার চিৎকারে ঘুম ভাঙে। তো বাচ্চাটা কান্না করছে। তো ফারুক মানে যে লোক ফারুক ভাই তাকে নিয়ে আসছে, সে জিজ্ঞেস করছে বাচ্চাটাকে কি হয়েছে। তো রেফাত ভাই দাঁড়িয়েছিল দূরে। তো বাচ্চাটা বলে যে ভূতের বাসা থেকে ওই ভূতটা ইট ছুঁড়ে মেরেছে, তার কপাল ফুলে গেছে। তো রেফায়েত ভাই সকালের নাস্তা খেয়ে জিজ্ঞেস করেন আপনারা ঢাকা রওনা হবেন কখন? তো ওই ফারুক ভাই বলে আমরা আসলে মিলাদ না পড়ে যাচ্ছি না, 3 দিন থাকতেছি, আপনি দয়া করে আমাদের সাথে থাকেন, কষ্ট করে আবার সেই জ্যাম পার হয়ে যাবেন, আপনি আমাদের বাসায় গেস্ট তো থাকেন এখানে, একসাথে যাবো না, যেহেতু আসছি একসাথে, আমরা একসাথেই যাবো না, এই 3 দিন একটু ম্যানেজ করেন। রেফাত ভাই বলেন আসলে তিনি আসলে এসব জিনিসে তিনি অ্যাটেন্ড করেন না, তিনি দোয়া করবেন, 3 দিন থাকবেন, কিন্তু কিছু জিনিসের ব্যাপারে তার একটু ঝামেলা আছে, বিধায় তিনি অনেক কিছু অ্যাটেন্ড করতে পারবেন না। তো এটা রেফায়েত ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার, যাকে তিনি এক ফাঁকে জিজ্ঞেস করলেন আসলে ভূতের বাড়ি কোনটা, কাহিনী কি? তখন সেই ফারুক ভাই বলেন আসলে যে হুজুর আমার ফুপাতো ভাই, আমার আপন ফুপাতো ভাই কবরস্থানের দিয়ে যে বাড়িটা দেখেছিলেন উত্তর দিকে দেয়ালের সাথে বাড়িটা ওদের, সেখানে থাকে। আর আমার ফুপাতো ভাইয়ের কিছু প্রবলেম আছে, ও যেখানেই যায় তাকে মানে ওখানে যেখানেই যে ওই বাসাটার নিচে যেই যাক না কেন তাকে কিছু না কিছু আঘাত করে, আর ওর বউ সন্তান সম্ভবা এখানে থাকে না। তো বলেন কাহিনী কি? তো বলে একটু বলেন তো শুনি। তো বলে যে ফারুক ভাই বলে যে দেখেন আমি বেশি কিছু জানি না, তো যতটুকু জানি যে ও কুফরি টুফরি করতো, তো কুফরি তাকেও হয়তো কেউ করছে, যার কারণে এই অবস্থা, পাগল হয়ে গেছে এখন। তো পাগল হবে না তো কি, এরকম করে তো যে কেউই পাগল হয়ে যাবে, মানুষের ক্ষতি করে কে ভালো আছে? তো রিফাত ভাই এসব কথার মনোযোগ দেন না, তিনি বলেন আমি কি ওনার সাথে একটু দেখা করতে পারি, সম্ভব? ফারুক ভাই বলেন দেখেন না যদি কিছু করতে পারেন হুজুর। তো ফারুক ভাই খুবই আগ্রহ দেখায় যে তার ভাইকে যদি কিছু করা যায়। তো রিফাত ভাই বলল আসলে ঘটনা তো অন্যরকম মনে হচ্ছে, আমার একটু দেখা করতে হবে তার সাথে, বাদ আসর যাই আমরা বাসায়। তো তাকে বাদ আসর নিয়ে যাওয়া হয়। তো আসরের নামাজের পর রেফাত ভাই সেই বাসায় ঢোকে। তো বাসাটা পুরোটাই খালি, শুধু 2 তলায় মানুষ আছে বোঝা যাচ্ছে। তো নিচতলায় ঘের 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 শব্দ আসতেছে খালি ফ্ল্যাট থেকে। সিঁড়ির প্রথম স্টেপ দেওয়ার সাথে সাথে তিনি লক্ষ্য করলেন দেয়ালের এই পাশ ওপাশ থেকে শব্দ আসছে, দূরে চলে যা। তো রেফাত ভাই উপরে উঠেই তিনি দেখতে পান ছাদে যাওয়ার সিঁড়িতে ওঠার যে সেই সিঁড়িটা আছে সেখানে 2জন লোক বসে আছে। রেফাত ভাইয়ের দিকে অপলক দৃষ্টি তাকিয়ে আছে। রেফাত ভাই নর্মালি ভয় পান না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভয় পান, কিন্তু এবার তিনি ভয়ও পান না। এবার তিনি বুকের ভেতরটা তার ধুক করছে, কেন জানি তার মায়া হচ্ছে ওই 2জনকে দেখে। এমন না তাকে কোনো ক্ষতি করছে বা কোনো মানুষ তাকে ডিস্টার্ব করছে, এরকম এইসব কেসগুলোতে যারা ডিস্টার্ব করে তাদের প্রতি তার কখনো মায়া হয় না। তো তিনি কিছু না মনে করে দোয়া পরে একটা ফু দিয়ে তার ভেতরে একটা ফু দিয়ে তিনি তাড়াহুড়ো করে ছাদ বাসায় ঢুকবে, এমন সময় দেখে যে তিনি যখনই দোয়াটা পড়লেন তখনই ওই 2জন তাড়াহুড়া করে ছাদের উপর উঠে যায়। তো তিনি ঘরে প্রবেশ করলেন বিসমিল্লাহ বলেন, পড়ার সময় একটা সূরা পরে হাততালি দিয়ে তিনি ঘরে প্রবেশ করেন। তো প্রবেশ করার সময় ঘরের ভেতর থেকে মনে হচ্ছে দেয়ালের ভেতরে চাপা আছে হাজার হাজার লাশগুলা কান্না করছে, বলছে আমার ক্ষতি করিস না। তিনি তন্দ্রার সময় যা চিন্তা করছিলেন ঠিক এরকমই। তো ঘরে প্রবেশ করে তিনি দেখলেন ঘরের বড় রুমে 2জন মুরব্বী, তাদের তিনি সালাম দেন এবং তিনি তাদের পাশে একটা চেয়ার তাকে এনে দেওয়া হয়, তিনি বসেন। তো ফারুক ভাইয়ের পরিচয় করে দেন এটা আমার ফুপ্পি, আমার ফুপা। তো ফুপি জিজ্ঞেস করেন তোরা কেমন আছিস? তো এই ফুপিরই কিন্তু ভাই মারা গেছেন, যার কারণে রেফাত ভাই সেখানে যাওয়া। তো তারও মন খারাপ দেখা যাচ্ছে। তো ফারুক ভাই বলছে ফুফু ওনাকে নিয়ে আসলাম আপনার সাথে দেখা করার জন্য, উনি আমার পরিচিত। তো কাকার লাশ দাফন করার সময় তিনি ঢাকা থেকে আসছে আমার সাথে। তো এর মধ্যে রেফাত ভাই দেখেন ফারুক ভাইয়ের ফুপুর পাশে একজন লোক দাঁড়ানো, সে বারবার রেফাত ভাইকে ইশারা করছে চলে যাবার জন্য। আর যেহেতু রেফাত ভাই বসেছিল, সে উঠছিল না, সে এটা দেখে মাইট দিবে এরকম একটা ইশারা করছিল। রেফাত ভাই দেখলেন তার মা একজনকে ডাক বললো যে সেলিমের রুমের কাছে যে দাঁড়াতো, সেই ছেলেটা সেখানে চলে গেল। তো সেই ছেলেটা হচ্ছে ওই যে ভুক্তভোগী সেলিম ভাই, তার ছোট ভাই। তো ফুফু বলল আগে আমার ছেলের অবস্থা দেখেন, ও এরকম ছিল না, 4 মাস যাবত অবস্থা, ওর বউয়ের বাচ্চা হবে, আমরা পাঠাই দিছি ওই বউয়ের বাপের বাড়িতে, ঘরে তুল কালাম করে একাকার অবস্থা, পাগল হয়ে যাচ্ছে আমার ছেলে। বলতে বলতে রুমের দিকে এগুচ্ছে, বলে যে বহু কবিরাজ দেখিয়েছি
কিছুই হয়নি। কবিরাজরাও মুখ ফিরাই নিয়েছে। কত টাকা খরচ করেছে ওর পেছনে এই 4 মাসে 5 মাসে। তো তিনি রুমে ঢুকতেই দেখে যে রুমের ভেতরটা পটকা গন্ধ, পায়খানা প্রস্রাব করে সব জায়গায় মানে একাকার অবস্থা, খুব বাজে অবস্থা এবং বমি করার মতো অবস্থা, রুমে ঢোকা যাচ্ছে না। আর মাঝে মধ্যে এই পায়খানা করে তিনি মানুষের মধ্যে বারান্দা দিয়ে ছিটায় দেয় আর কি, এরকম অবস্থা আর কি। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, তাকে বেঁধে রাখা হয়েছে একটা শেকল দিয়ে, যাতে একটা সার্টেন মুভমেন্টই তিনি করতে পারেন। রাত হলে তিনি গান গায়, আবার কখনো কখনো জোরে জোরে চিৎকার করে। তো আসলে ফুফুর পাশে একজনকে তিনি ওই সময় বসে দেখেছিলেন দাবি আছে। তো ওইখানে ওই মুরব্বী মানে ফুপার সাথে দেখা করবার সময় তো সেলিম ভাই রুমে ঢোকার পরে যখন সেলিম ভাইকে দেখে, তখন সেলিম ভাইকে দেখছিল আরে রেফাত ভাই বলল, থাক আমি আর এখন দেখবো না, আমাকে বলেন ঘটনা কি। তো তাকে আবারও সেই ফুপার রুমে নেওয়া হলো। এই বয়স্ক লোকটাও এই টেনশনে একবার হার্ট অ্যাটাক করেছে। তো রেফাত ভাইকে বলা হয়, তিনি ওই রুমে আবার যেয়ে বসায়। তার ছেলে তাকে তার পাগল হওয়ার আগে যা বলেছে যে সে মানুষের কাজ করে দিত, তার সাথে দুইটা জিন ছোটবেলায় তার সাথে আসে। এই দুইজন জিন তাকে বিভিন্ন সময় কাজ করিয়ে দিত, কাজ করিয়ে নিত এবং টাকার বিনিময়ে। তো তিনিও টাকা পাচ্ছিলেন এবং চলছিল তাদের সংসার। তার দুইজন জিন আছে, তারা তার সাথে সবসময় থাকে। ছোটবেলা থেকে তিনি সবসময় কারো না কারোর সাথে কথা বলতো এবং এটা শুরুতে সবাই ভয় পেল, পরবর্তী সময় আর কেউ ভয় পেত না। তো পরে জানা গেছে তার সাথে দুইজন জিন সঙ্গী আছে, তারা তার সাথেই থাকে, তারা কোথাও তাকে ছেড়ে যায় না। তো রেফাত ভাই মিলাচ্ছে দুইজনকে তিনি দেখেছিলেন, তার সাথে থাকা সেই জিন দ্বারা তিনি মানুষের অনেক কাজ করে দিতেন, জাদু করা, মান করা ইত্যাদি, খারাপ কাজ ভালো কাজ সব কিছুই। অনেকের উপকার হতো, আবার অনেকের হতো না। তার কিছু কিছু কাজে তিনি এই পুকুরের পানি, ওই কবরে তাবিজ গোড়া গেড়ে ফেলা, শ্মশান থেকে হাড় সংগ্রহ করা, এসব উপকরণ তিনি জোগাড় করতো এবং তা দিয়ে কুফরি করে যাকে ইচ্ছা তিনি ক্ষতি করতে পারতো। আবার জাদু আবার আরেকজনের জন্য তিনি বানও মেরে দিত, কেউ বান মেরেছে সেটা ছুটিয়ে দিত। কিন্তু 2012 সাল থেকে তিনি এসব যাই করতেন, বাসায় অসুস্থ থাকতেন এবং টাকা পয়সা অনেক খরচ করেন, কিন্তু কোনো লাভ হয় নাই। 2012 সালের শেষের দিকে রাতের বেলা হঠাৎ একদিন চিৎকার, পুরা বাসা একাকার অবস্থা। এক করেছে তিনি সবাইকে, চিৎকার চেঁচামেচি করে তার সারা শরীরে হাত দিতে বলতে লাগলেন, আমাকে বাঁচাও আম্মা, ওরা আমারে মাইরা ফেলবে। তো জিজ্ঞেস করা হলে বলে যে তিনি একটা স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নে 3 জন লোক তার সামনে আসে, তারা তার মাথাটাকে একটা কাঠের গুঁড়ির উপর রেখে শরীর থেকে জবাই করে আলাদা করে দেয়। তিনি চিৎকার করতে থাকেন তার শরীর থেকে এবং ফিল করতে থাকেন গরম রক্ত তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি ঘুমের মধ্যে থেকে সেটা টের পান। সেই রক্তগুলো ওই জন্তুগুলো হাত দিয়ে তুলে আবার তার শরীরে মেখে দিচ্ছে। তিনি ভয়ে ঘুম থেকে উঠে যান। সেই সময়ে রাতের বেলা পুরো বাসা কেঁপে ওঠে, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। এরকম কম্পন আগে কখনো হয় নাই। তারা লক্ষ্য করলেন যে রুমে সেলিম ঘুমায় তার স্ত্রী সেই রুমে বারান্দায় ভর্তি লাল রক্ত। তারা অনেক ভয় পেয়ে যান এবং আল্লাহকে ডাকতে তারা এক রুমে জড়ো হয়ে যান সবাই। পরের দিন একজন কবিরাজকে নিয়ে আসা হয়। সে কবিরাজ তার ব্যাপারে যেটা বলে, যেহেতু তিনি খারাপ কাজ করেছেন, কোনো ক্ষতি করেছে কাউকে, এখন বিষয় যে যাকেই সে ক্ষতি করেছে সে শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে, নতুন শক্তি নিয়ে যাকে ক্ষতি করেছে। এর মোকাবেলা করা সম্ভব বড় কোনো আলেম দ্বারা। সেলিম সাহেব অনেক নামাজ পড়তেন, সেদিন থেকে তার নামাজও বন্ধ। গালাগালি, গান গাইতো মাঝে মধ্যে একা, কিন্তু তখনও এতটাই এক্সট্রিম হয় নাই। তারা একজন বিজ্ঞ আলেমকে দেখাতে যাবেন, কিন্তু সে আলেম তাদেরকে আগেই মানা করে দেয়। তাদের এই অবস্থা হয় আরও ভয়ঙ্করভাবে 2013 সালের শেষের দিকে, যখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। তার স্ত্রীকে প্রায় সময় ছাদে পাওয়া যেত এবং যখনই ছাদে পাওয়া যেত সে শুধু একটা কথাই বলতো, তাকে মুক্তি দিতে। কেন এসব কথা বলতো তারা কেউ কখনো বোঝেনি। তার স্ত্রী কিছু খেত না, আর স্বপ্নে নাকি প্রায় সময় দেখতো তার বাচ্চাকে কে যেন তার পেট থেকে বের করে কেটে নিয়ে যাচ্ছে এবং বলছে, আজকে তোর বাচ্চা দিয়ে আমি আমার ক্ষুধা মেটাবো। পরে তার বাবা মা তাকে বাসায় নিয়ে যায়। সেখানেও এসব দেখা কমলেও, কিন্তু সেখানেও তিনি কয়েকবার তার বাচ্চাকে মেরে ফেলতে চেষ্টা করেছিল। কিন্তু এত কিছু তো মানুষ দেখে না, মানুষ সব কিছু বুঝতে চায় না। হঠাৎ একদিন নাকি সেই আলেম তাদেরকে যে আলেম তাদেরকে দেখতে মানা করে দিয়েছিল, সেই আলেম তাদেরকে ফোন দিয়ে বলে, দেখেন আমি খবর নিয়েছিলাম, আমি বলতে চাচ্ছিলাম না, আপনার ছেলে কুফরি করা ছেলে, সে কি করেছে খবর নেন তার কাছ থেকে। সে এমন এক অকাজ করেছে যার মাসুল আপনাদের পরিবার দিয়ে যাবে। সাবধান থাকেন, ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। আপনার ছেলের বউ এবং এই ছেলের বউয়ের সাথে সর্বদা একজন লোক রাখবেন। আপনার ছেলের আশেপাশে যেন কোনো ধারালো বস্তু না থাকে সেই ব্যবস্থা করবেন এবং বাসায় যদি ভাড়াটিয়া থাকে তাহলে তাদের বিদায় করে দিতে পারেন,
কারণ বলা যায় না কার কি ক্ষতি করে ফেলেন আর আপনারা বিপদে পড়ে যান। এরপর থেকে সেই যে মানে ফোন আসলের পর থেকে ধীরে ধীরে তার এই দশা, তাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না। কন্ট্রোল করতে গেলে তিনি ঝামেলা করে বসেন। বাসার মধ্যে সারাক্ষণ কে যেন চিৎকার করত এবং বাড়ির চারিপাশে তখনও কুকুর কেঁদে যাচ্ছিল। প্রায় 2 ঘন্টা সেই বাসায় থাকার পর রেফাত ভাই এই ফারুক ভাইয়ের সাথে তাদের বাসায় ব্যাক করে। তো ফারুক ভাইদের বাসা থেকে ওই বাসায় দূরত্ব খুব বেশি হলে 50 ফিট, সব কিছুই দেখা যায়, পাশাপাশি বাসা। তো রেফাত ভাই মাগরিবের সময় হয়ে যাওয়াতে বা মসজিদে যে নামাজ আদায় করেন এবং নামাজ শেষে কবরস্থানের পাশ দিয়ে আসবার সময় তিনি সেই বাসার ছাদের উপর লক্ষ্য করেন 2 জন দাঁড়িয়ে আছে, আর সেই আর কে যেন তাদেরকে চাবুক দিয়ে মারছে। সেই চাবুকের শব্দ রেফাত ভাই স্পষ্ট শুনতে পাচ্ছে। তিনি ঘরে যান এবং দোয়া আমল করতে করতে তার ওস্তাদদেরকে ডাকেন। তিনি দেখতে পান আমলের সাহায্যে তার একজন ওস্তাদ তার সামনে আর একজন ওস্তাদ তার পেছনে দাঁড়িয়ে আছে। কথা বলেন একজন আর চুপ করে রইলেন একজন। বলছেন, তুমি ওই বাসায় কেন গিয়েছিলে? তুমি জানো না তুমি বিপথে চলে যেতে পারতে? সেই বাড়িতে একজন ছিল আমাদের থেকে, তার বিধায় তোমার কিছু হয় নাই। এরপর থেকে আমাদেরকে আগে জানিয়ে যাবে। বলো কি জিজ্ঞেস করবে? তখন রেফাত ভাই বলল, আমি এই ঘটনা শুনলাম, এই অবস্থা। তখন ঘটনা হচ্ছে তারা বলে যে আমাদের বের করতে হবে, তবে যা ঘটছে আর যাই ঘটেছে সাধারণভাবে ঘটছে না, লোকজন কিছুই বুঝতে পারছে না কি ঘটছে বাইরে থেকে তাদের সাথে। তো আমরা দেখি ওখানে কেউ আছে কিনা আর তাদের সাথে যোগাযোগ করা যায় কিনা। তো ফজরের নামাজ শেষ করে ঘরে আসতে রেফাত ভাই দেখেন একজন লোক একজন তাদের থেকে একজন ওস্তাদ তার রুমে থাকছিল, যে রুমে তিনি থাকছিল সেই রুমে বসে আছে। বলে, দেখো এই সেলিম লোকটা খুব বাজে কাজের সাহায্যে একটা বিশাল ক্ষতি করে ফেলেছে। সে এক প্রাক্তন প্রেমিকা বিবাহ করার পর, অন্য জায়গায় বিবাহ করার পর সেই প্রেমিকার পেটের সন্তানকে মেরে ফেলেছে। কোন এক শ্মশানের ছাই মিলিয়ে পুতুলের ছবি এঁকে সে এই কাজটি করেছে। অনেক অর্থের বিনিময় করেছে তিনি, এবং তিনি আরেকজন দিনের সাহায্য শ্মশান থেকে নিয়ে এই হত্যাযজ্ঞ চালায়। সেই বাচ্চাটার জন্মের আগেই পেটের মধ্যে মারা যায়। সেই মেয়েটার স্বামী আরেকজনের সাহায্য নিয়ে তার এই ক্ষতি করে যাচ্ছে, তার সন্তানও যেন পৃথিবীতে ভূমিষ্ঠ না হয়। এই এক প্রকার প্রতিশোধ। এই প্রতিশোধের ক্ষতি যার করছে নিজেরাই করছে। সেলিম একজনের করছে, এখন সেলিমের পেছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া হচ্ছে। বলা যায় না সেলিমের সন্তানের সাথে সেলিমের স্ত্রীকেও মেরে ফেলতে পারে তারা। তুমি এসবের মধ্যে পড়ো না, সবসময় সব কিছুর ডিল করা যায় না। রেফাত বললেন, সব মানলাম, কিছুই করলাম না, কিন্তু 2 পক্ষের প্রতিশোধের কারণে নিষ্পাপ শিশুটার কিছু হোক তা তো কাম্য না। শিশুটার কি দোষ? তাহলে শিশুটাকে কি বাঁচানো সম্ভব না? তো ওস্তাদ সর্দার বলে, জানি না, কিছুই বলা যাচ্ছে না। ওদের মধ্যে থেকে যে আসছে সে আমাদের সাথে কথাই বলতে চায় না। অনেক কষ্টে কিছু ইনফরমেশন জোগাড় করেছি। এছাড়া সেলিমের সাথে যে জিন আছে ওরাও কিছু করতে পারবে না। ওরা এমনকি সেলিমের কাছেও তারা আসতে পারবে না, ভিড়তে পারবে না। এখন তুমি দেখো তুমি কি করবে। চেষ্টা করো এসব থেকে নিজেকে দূরে রাখতে। আর যদি একদমই না পারো, তুমি কথা বলে দেখতে পারো, আমরা থাকবো। তবে এই আমলের মাধ্যমে পাশ থেকে আমরা তোমাকে সাহায্য করবো, দেখো কিছু বের করা যায় কিনা। তো রেফাত ভাই সেদিন মিলাদের আগের দিন সেই বাসায় যায় এবং তার রুম থেকে সেলিম ভাইকে বের করা হয়। তিনি আগের থেকে বলে রেখেছেন তার 6-7 জন লোক লাগবে সেখান থেকে সেলিম সাহেবকে বের করার জন্য। তো সবাই তাকে ধরে গোসল করিয়ে পাক পবিত্র করা হয়, এবং যা খুব কষ্টদায়ক ছিল। 6-7 জন মিলে তার এই কাজগুলো করে। গ্লোভস পরে গোসল করানোর সময় সারা শরীরে ক্ষত বিক্ষত দাগ দেখা যায়। গোসল করানোর পর তাকে নিচতলার একটা রুমে নেওয়া হয় এবং পরিষ্কার করা হয় সেই রুমটা। রাত 10টার দিকে তাকে একটা গোল দাগ কেটে বসানো হয়। প্রায় 1 ঘন্টার আমল শেষে সেলিম সাহেব নর্মাল হয়। এই প্রথম তাকে নর্মাল দেখলো তার ভাই। সেখানে সেলিম সাহেবের ভাই উপস্থিত ছিল। তো সেলিম সাহেবের ভেতরে আসে সেই জিন যে তাকে শেষ করবার জন্য এখানে এসেছে। তিনি বলেন, তুমি ডেকেছো ভালো কথা, এখানে আমার আসার উদ্দেশ্য সফল হয়েছে। তার স্ত্রীর বাচ্চা নষ্ট করেছি, এখন কিছুই করতে পারবে না। রেফাত ভাই ওস্তাদ বলে, ওর কথা বিশ্বাস করো না, দেখো আরও কিছু বের করা যায় কিনা। তখনই সেলিম সাহেব মৃগী রোগীর মতো তরপাতে থাকে। এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে আবারও নর্মাল করা হয় ঘণ্টাখানেক চেষ্টা করার পর, এবং আরও কিছু রিচুয়াল পালন করার পর সেই জিন বলে, যা হবার তা হয়ে গেছে। এখন যদি তাদের বাঁচাতে চাও তাহলে ইনসান দ্বারাই সম্ভব। এই কবরস্থানের 4 কর্নারে 4টা কাগজের মাধ্যমে তাবিজের মাধ্যমে গাঁথা আছে। তা উদ্ধার করে হয়তো তাদের জান বাঁচাতে পারো। তিনি সেদিন রাতে সেই 4 কন্যা থেকে 11টা করে মোট 44টা তাবিজ উদ্ধার করে। উদ্ধারের পর রেফাত ভাই সেই বাসায় যায় এবং দেখে সেলিম সাহেব যেই রুমে ছিলেন, এর মাঝখানে কিন্তু অনেক রিচুয়াল তিনি পালন করেছেন যা আমি বলছি না। সেলিম সাহেব থাকতো সেই রুমে তিনি পড়ে আছেন।
বারান্দায় দাঁড়িয়ে আছে সেই জিন, যেই দুটা জিন আর কি। রেফাত ভাই বুঝলেন সব ঘটনা। পরদিন সকালে ফারুক ভাই আসলেন এবং বললেন, আসেন তো ভাই সেই বাসায় যাই। সেই বাসায় যাওয়ার পরে সে রেফাত ভাইকে জানানো হয়, কি কাজ করলেন আমি বুঝলাম না। আজ সকালে প্রচণ্ড ব্যথা ওঠে সেলিম সাহেবের স্ত্রীর। সকাল 9টার দিকে বাচ্চাটা অবস্থা খুব খারাপ হয় ব্যথার চোটে পড়ে। ডাক্তাররা পেট কেটে বাচ্চাটাকে মরা অবস্থায় বের করে। কেউ কি বুঝবে আসলে কিসের ভেতর দিয়ে গিয়েছে গত রাতে। সেলিম সাহেবের রুমের মধ্যে কান্না করছে, তিনি হাত পা নাড়াতে পারছেন না ব্যথায়, কিন্তু তার আচরণ স্বাভাবিক। কিন্তু এই কথাটাও তিনি রেফাত ভাই সেলিম সাহেবের মাকে বললেন না। দেখেন আপনার ছেলে তো নর্মাল অবস্থায় আছে। তারা জাস্ট একটা কথাই বলেছে যে আসল যা হওয়ার তা তো হয়ে গেছে, তো সব সময় সব কিছুর সলিউশন দেওয়া সম্ভব না। রেফাত ভাই সেখানে পারিবারিক কোনো সলিউশন দিতে পারেন নাই। সেদিন এদিক সেদিক ঘুরে সন্ধ্যাবেলা ফারুক সাহেবের গাড়ি যোগে তিনি ঢাকা রওনা হয়ে যান। অনেক সময় অনেক ধরনের সমাধান করা যায় না, হয়তো সমাধানের চেষ্টা করা হয়, কিন্তু এরকম নিষ্পাপ শিশু যে এরকম পারিবারিক ধুলোর মাঝখানে পড়ে যাবে, পারিবারিক চাপার মাঝখানে পড়ে যাবে, সেটা খুবই খারাপ গুনাহ। এই গুনাহ থেকে মুক্তি পাওয়া সম্ভব শুধু আমল এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের মাধ্যমে। প্রতিহিংসা একে অপরকে ধ্বংস করে দেয়। যেই ছেলে সেলিম সাহেবকে দিয়ে করিয়েছিল সে তখনই পঙ্গু হয়ে গেছিল। সেলিম সাহেবও সেই পথে এগুচ্ছিল এবং তার শিশু দিয়ে তিনি পার পেয়ে যান কিছুতেই। যা শুনতে খারাপ লাগলেও ব্যাপারটা তাই। পরে সেলিম সাহেবের সাথে তার স্ত্রী ছাড়াছাড়ি হয়ে যায়। সমাজ অনেক কিছু মেনে নিলেও নিয়তি অনেক কিছু মেনে নিতে চায় না। তো এটা ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লাগবে। ঘটনাটির সময়কাল 1992 সাল। আর এই ঘটনাটি আমাকে মূলত এনে দিয়েছিল রাজবাড়ির ভৌতিক টিমের সদস্য সজীব। ঘটনাটির সময়কাল 1992 সালের দিকে। আর ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল সঙ্গত কারণে তার নামটি বলছি না। তার বাড়ি হচ্ছে রাজবাড়ির পাচুরিয়া নামক একটা জায়গা রয়েছে। এই পাচুরিয়াতে অন্তারমোড় নামক একটা স্থান রয়েছে। পাচুরিয়াতে একটা বড় গ্রাম, ওইটারই একটা বিশেষ জায়গার নাম হচ্ছে অন্তারমোড়। ওই অন্তারমোড়ের একজন ব্যক্তির সঙ্গে মূলত এই ঘটনাটি ঘটেছিল। 1992 সালে উনি নতুন বিয়ে করেছেন। তো বিয়ের কয়েকদিন বেশ স্বাভাবিকভাবেই কেটেছে। হঠাৎ এক রাতে তিনি দেখতে পান ওনার স্ত্রী ঘরে নেই। তো উনি চিন্তা করেছেন যে হয়তোবা ওয়াশরুমে গেছে, যেহেতু গ্রামের ওয়াশরুমগুলো ঘরের বাইরে হয়ে থাকে। উনি ঘরের মধ্যে হালকা করে জ্বালানো হারিকেনের আলোতে দেখতে পাচ্ছিলেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। উনি চিন্তা করলেন কি ব্যাপার, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ কেন? হয়তোবা ঘুমের ঘরে উনি উল্টাপাল্টা কিছু দেখছেন, কিন্তু উনি ভালো করে খেয়াল করে দেখেন হ্যাঁ আসলেই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তাহলে ভেতর থেকে যদি বন্ধ হয়ে থাকে তাহলে ওনার স্ত্রী কোথায় গেলেন? এই চিন্তা করে উনি উঠে বসেন এবং দ্রুত বিছানা থেকে নেমে নিজেই দরজা খোলেন। দরজা খোলার পর আশেপাশে খুঁজতে থাকেন। ওয়াশরুমের দিকে উনি গিয়েছেন, দেখলেন যে না, কোথাও তিনি নেই। এদিকে ওনার ঘরের পাশের ঘরে যেই যারা ছিলেন আর কি, তার পরিবারের সদস্যরা, তার মা বাবা, আবার অন্য ঘরে তার ভাই বোনেরা ছিল, তাদেরকে ডাকার পরে বলেন যে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেহেতু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, সুতরাং বাইরে তো তিনি যাননি, নিশ্চয়ই ঘরের ভেতর থেকেই তিনি উধাও হয়ে গিয়েছেন। এখন গ্রামের ব্যাপার তো, রাতের বেলা বাড়ির বউ, নতুন বউ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু এই বিষয়টা ছড়িয়ে গেলে অনেক লোক অনেক ধরনের কথা বলবে যে তার স্ত্রী হয়তোবা অন্য কারোর সাথে চলে গিয়েছে। এই ধরনের অনেক কথাবার্তা মানুষ বলতে পারে। আর গ্রামের ব্যাপার তো, এক কথা 100 কান হতে বেশি সময় লাগবে না। তো যে কাজটি করেন সেটি হলো, উনি যার ওয়াইফ আর কি, তিনি তার পিতামাতাকে বলেন যে আগামীকাল সকালবেলা আমি আমার শ্বশুর বাড়িতে যাই, আমি খোঁজ নিয়ে দেখি সেখানে গিয়েছে কিনা। তো তার শ্বশুর শাশুড়ি, ওই মহিলা শ্বশুর শাশুড়ি, ওই লোকের মা বাবা, তারা বিষয়টা বললেন যে আপাতত বিষয়টা গোপন রাখো, কেউ যেন না জানে। তুমি আগে তোমার শ্বশুর শাশুড়ির কাছে যাও, গিয়ে বলো যে এই ঘটনা ঘটেছে। তো সকালবেলা উনি ওনার শ্বশুর বাড়িতে যাবেন। যেহেতু উনি গরিব মানুষ ছিলেন, কিছু টুকটাক কাজ তো থাকেই, প্রতিদিনের যে কাজগুলো তাকে করতে হয়, সেই কাজগুলো করতে করতে বেশ দেরি হয়ে যায়। উনি দুপুরের পরে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। শ্বশুরবাড়ি খুব বেশি দূরে ছিল না, ওখান থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে
ভেতরের যে রাস্তা রয়েছে, ভেতরের রাস্তা দিয়ে সেখানে যাওয়া যায়। ওটা খানখানাপুর নামক একটা জায়গা। ওই জায়গার কোনো একটা গ্রামে ওনার শ্বশুরবাড়ি ছিল। তো উনি শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়িতে যাওয়ার পর নতুন জামাই, তাকে আদর আপ্যায়ন করার জন্য তারা কোনো চেষ্টার কমতি রাখেনি। কিন্তু তিনি যাওয়ার পরেই জিজ্ঞেস করলেন যে আপনার মেয়ে কি আপনাদের বাড়িতে এসেছে? বলে না তো, আমার মেয়ে তো আমাদের বাড়িতে আসেনি। তখন সব ঘটনা খুলে বলেন। উনি একটা বিষয়ে দেখে খুবই অবাক হন। সেটি হলো যে তার শ্বশুর শাশুড়ির কাছে যখন তাদের মেয়ে উধাও হওয়ার কথা তিনি বলছিলেন, তাদের চেহারায় বিন্দুমাত্র কোনো ভাবান্তর নেই। মনে হচ্ছে যে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তারা খুবই স্বাভাবিকভাবে বিষয়টা গ্রহণ করলো। আর তার শ্বশুর শাশুড়ির এইভাবে এত সিরিয়াস একটি বিষয় স্বাভাবিকভাবে গ্রহণ করা দেখে তিনি নিজেও খুবই অবাক হন যে এটা কি কোনো কথা? এদিকে গ্রামে সম্মানের একটা ব্যাপার, আর আমার শ্বশুর শাশুড়িরা এই বিষয়টা নিয়ে মানে কোনো ভাবান্তরই দেখালো না। উল্টো বলল যে জামাই তুমি চিন্তা করো না, তুমি বাড়িতে যাও, দেখবা 2-3 দিন পরে ও একাই চলে আসছে। এই কথা শুনে উনি চিন্তা করলেন যে কোন ফ্যামিলিতে বিয়ে করলাম রে বাবা, এদের কথাবার্তা কোনো মাথা মুন্ডু কিছুই নাই, কিছুই তো বুঝতে পারতেছি না। পরে তার শ্বশুর তাকে বলেন যে তুমি টেনশন করো না, এটা একটা বিশেষ ব্যাপার, তুমি আস্তে আস্তে সবই বুঝে যাবা, সুতরাং তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি যাও, বাড়িতে যাও, আমার মেয়ে যথাসময়ে তোমার বাড়িতে পৌঁছে যাবে। যদিও বা অত ডিটেলস উনি কিছু বলেনি। এখন কথা হলো যে উনি যেহেতু শ্বশুরবাড়িতে গিয়েছেন, শ্বশুরবাড়িতে যেতে যেতে তখন বেশ পরন্ত বিকেল হয়ে যায়, আর কথাবার্তা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যার পরে উনি যখন নিজের বাড়িতে যাওয়ার জন্য বের হচ্ছিলেন, তখন শ্বশুরবাড়ির লোকেরা তাকে থাকতে বলে। তো উনি রাজি হন না। তো উনি বলেন যে যেহেতু বাড়িতে বউ নেই, আমার বাড়ির লোকজনও চিন্তা করছে যে কি হলো না হলো, তাদের কাছে তো খবরটা দিতে হবে, যেন দ্রুত যেতে হবে। তখন শ্বশুরবাড়ির থেকে ওনার যিনি বড় শ্যালক, সে তাকে এগিয়ে দিতে চান। উনি বলেন যে না, এগিয়ে দেওয়ার দরকার নেই, তিনি একাই যেতে পারবেন। এখন ওই অন্তারমোড়ে যাওয়ার জন্য দুটো রাস্তা ছিল, একটা হলো মেইন রাস্তা আর একটা সাইড রাস্তা। তো ওনার শ্বশুরবাড়ির লোকেরা বললো যে তুমি রাতের বেলায় মেইন রাস্তা দিয়ে যেও না, এই সাইড রাস্তা দিয়ে যাও, তাতে পথও অনেকটাই কমে আসবে। প্রায় দ্বিগুণ পথ যদি মেইন রাস্তা দিয়ে যায়, তার অর্ধেকটা ভেতরের রাস্তা। যদিও ভেতরের রাস্তাটা উনি চিনতেন, যেহেতু শ্বশুরবাড়ির লোকেরা ওই রাস্তাটা দেখিয়ে দিলেন, আর ওর রাস্তাটা ওনার চেনা ছিল, এই জন্য উনি ওই রাস্তা দিয়ে রওনা দিলেন। আর ওই রাস্তা দিয়ে রওনা দেওয়ার প্রায় 3-4 কিলোমিটার পার হয়েছেন আর কি। 3-4 কিলোমিটার পার হওয়ার পরে ওখানে জমিদার ব্রিজ নামে একটা জায়গা রয়েছে। ওই জমিদার ব্রিজের ওই দিক দিয়ে উনি যাচ্ছিলেন। এখন অবশ্য সেই ব্রিজের সেই মূল বিষয়টা এখন আর নেই, অনেক আগে ছিল আর কি। তো ওই দিক দিয়ে যখন উনি যাচ্ছিলেন, যাওয়ার পথে যেই মেঠো পথ দিয়ে উনি আগাচ্ছিলেন ওনার গ্রামের দিকে, অন্তারমোড়ের দিকে, ওই মেঠো পথের এক পাশে ছিল মানে বিলের মতো, সেই বিলে পানিও ছিল। তো রাত আনুমানিক তখন 8:30 কি 9টা। আর গ্রামে তো ওই সময় না, এখনও যেগুলো একদম অজপাড়াগা, সেখানে কিন্তু রাত 8:30 9টা মানে কিন্তু অনেক রাত। তো উনি যাচ্ছিলেন, ওই সময় ওই রাস্তায় কোনো ইলেকট্রিসিটি ছিল না, মানে ওই গ্রামে তখনও কোনো ইলেকট্রিসিটি যায়নি, যদিও 1992 সাল, কিন্তু তখনও বেশ অন্ধকারাচ্ছন্ন ছিল ওই সাইডটা। তো আকাশে চাঁদের আলো ছিল, চাঁদের আলোতে তিনি বেশ স্বাচ্ছন্দ্যেই হেঁটে যেতে পারছিলেন আর কি। তো উনি যখন যাচ্ছিলেন, হঠাৎ করে পাশে মনে হলো যে এই যে পানি রয়েছে, বিলের পানি রাস্তার পাশে, এই পানির মধ্যে কিছু একটা সাঁতার কাটছে। অনেক সময় বড় আকৃতির মাছ যদি সাঁতার কাটে, এরকম যেরকম পানিতে ঢেউ খেলে, ঠিক ওরকম ঢেউ খেলছে, কিন্তু মানুষ সাঁতার কাটলে যে ধরনের শব্দ হয়, ওই ধরনের শব্দ তিনি পাচ্ছিলেন। প্রথমে উনি বিষয়টা পাত্তা দেননি। পরের বার যখন আবার ওই শব্দটি শুনছেন, তখন উনি দাঁড়িয়ে যান, তখন ওই শব্দটাও আর হয় না। কিন্তু উনি যখন পাশে তাকান, তখন দেখেন পানিতে ঢেউ খেলছে, তার মানে কেউ একজন সাঁতার কাটতে যেভাবে ঢেউ হয় ওই রকম ঢেউ খেলছে। উনি যখন দাঁড়িয়ে যান, সেই ঢেউটাও থেমে যায়, কিন্তু মনে হলো যে মাত্র ওই জিনিসটি বা কোনো একটা জিনিস সাঁতার কাটা থামানোর পরে যে ঢেউটা হয়, ওই ঢেউটা উনি দেখতে পাচ্ছিলেন। উনি আবার হাঁটা শুরু করলে উনি আবার সাইডে খেয়াল করলে দেখতে পান যে কেউ আবার সাঁতার কাটছে। আবার তিনি যখন দাঁড়িয়ে যান, তখন ওই সাঁতার কাটাটাও
থেমে যায়। এভাবে বেশ কয়েকবার উনি এটা দেখতে পান। একটা সময় ওনার কাছে মনে হলো যে জিনিসটি সাঁতার কাটছে এটি কোনো মানুষের মাথার মতো মনে হচ্ছে। চাঁদের আলোতে তিনি আরো ভালো করে লক্ষ্য করেন এই মাথাটির মাথায় লম্বা লম্বা চুল রয়েছে, মনে হচ্ছে এটি কোনো মহিলার মাথা। তখন উনি বেশ ভয় পান, মনের মধ্যে সাহস সঞ্চয় করে একটু জোরে চিৎকার করে বলে ওঠেন, এই কে রে, সাহস থাকলে আয় আমার সামনে, চল, এত সাহস থাকলে চল আমার সাথে চল। এই কথা বলে উনি আবার হাঁটা শুরু করেন। এরপরে কি হয়, ওই সাঁতার কাটাটা থেমে যায়, মানে সাঁতার আর কেউ কাটছে না, কিন্তু মনে হচ্ছে যে ওনার পেছন পেছন কেউ হেঁটে আসছে। আর সমস্ত শরীর ভেজা অবস্থায় যদি কোনো মানুষ হাঁটে, তার শরীরে যদি কাপড় চোপড় থাকে, ভেজা অবস্থায় হাঁটলে এক ধরনের শব্দ হয় না, তো ওই ধরনের শব্দ হচ্ছে পেছনে। উনি একবার পেছনে তাকান, দেখেন কেউ নাই, আবার হাঁটেন, আবার মনে হচ্ছে পেছনে কেউ হেঁটে আসছে। এভাবে কয়েকবার হাঁটার পরে উনি খুব বিরক্ত হন। এবার চিন্তা করছে এবার ঘুরে উনি গালিগালাজ করবেন। উনি বুঝতে পারছিলেন এরকম টুকটাক ভুতুরে কাণ্ড কারখানা রাতের বেলা কেউ যদি একা একা রাস্তায় হাঁটে ঘটে, আর এটা ওনার সাথে ওরকমই কিছু ঘটছিল। তো উনি এইবার ঘুরে তাকিয়েন, মানে একবার পুরো বডিটা ঘুরান। প্রিলিসেনাস একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, রাতের বেলা কেউ যদি পেছন থেকে কোনো ডাক বা কেউ শব্দ আমরা পাই, অবশ্যই ঘাড় ঘোরাবো না। এটা সাইন্টিফিক একটা ব্যাখ্যা রয়েছে, সেটা হচ্ছে শুধু ঘাড় ঘোরালে মানুষের স্ট্রোক হতে পারে। কারণ পেছন দিকে তাকিয়ে কেউ যদি ভয় পায় তাহলে স্ট্রোক হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। এজন্য পুরো বডিকে ঘোরাতে হবে। আর উনি যদিও এটার সাইন্টিফিক ব্যাখ্যা জানতেন না, কিন্তু গ্রামের ময় মুরব্বীদের কাছ থেকে শুনেছেন রাত্রেবেলা যদি পেছন থেকে কেউ ডাকে বা পেছন থেকে কোনো শব্দ হয়, ঘাড় না ঘুরিয়ে পুরো বডিটা ঘুরিয়ে তাকাতে হবে। তো উনি পুরো বডিটা ঘুরিয়ে সেদিকে তাকান, তাকিয়ে দেখতে পান ভেজা শরীরে ওনার স্ত্রী দাঁড়িয়ে আছে, সমস্ত শরীর দিয়ে পানি পড়ছে। আর একটু আগে যে মহিলার মাথা দেখেছিলেন পানির মধ্যে সাঁতার কাটছিল, এটি মূলত এই অবয়বটাই। তখন ওই অবয়বটা, মানে ওনার স্ত্রীরূপী ওই অবয়বটা বলে ওঠে, কিরে, আমাকে সাথে না নিয়ে চলে যাচ্ছিস? বললি না তোর সাথে যেতে, সাথে নিয়ে যাবি, চল, তোর সাথে আমি যাব। যখনই এই বিষয়টি দেখেছেন তখনই উনি বুঝতে পারেন এই অবয়বটি আর যাই হোক তার স্ত্রী নয়। তিনি তখন জোরে এক দৌড় লাগান। ওই পথ দিয়ে বেশ খানিকটা পথ যাওয়ার পর একটা স্কুল ছিল, তিনি এক দৌড় সেই স্কুলের কাছে পৌঁছান। স্কুলের মাঠও ছিল। তখন তিনি আবার পেছন দিকে তাকিয়ে দেখেন ওই অবয়বটি আর নেই, একদম স্বাভাবিক। তখন তিনি হাফ ছেড়ে বাঁচেন এবং উনি যে দোয়া দুরুদ পড়তে থাকেন, মানে যেগুলো জানতে সেই দুরুদগুলো পড়তে থাকেন। একটু আগে যে এত ঘটনা ঘটেছে, ঘটনার আকস্মিকতা এবং ভয়াবহতায় উনি যে কোন দোয়া পড়বেন, কি করবেন, এই বিষয়গুলো তার আসলে ওইভাবে মাথায় ছিল না। এবার তিনি দোয়া দুরুদ পড়ছেন। ওই স্কুলের সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে। ওই রাস্তাটির সামনে গিয়ে আবার মানে 2-3 দিকে চলে গেছে আর কি, ওখানে একটা মোড় রয়েছে। তো উনি দেখতে পাচ্ছেন যে একটি ঘোড়ার গাড়ি আসছে, কিন্তু ওই ঘোড়ার গাড়িতে দূর থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে ঘোড়া দেখা যায়, কিন্তু ঘোড়ার গাড়িতে কোনো চালক নেই, সেটি একাই দৌড়ে দৌড়ে আসছে। উনি চিন্তা করেছেন যে কি ব্যাপার, চালক নাই, এই ঘোড়ার গাড়ি কোত্থেকে আসলো। অনেক সময় গ্রামে এটা হয় যে ওই সময় তো গ্রামের বিভিন্ন রাস্তাঘাটে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি চলতো। উনি চিন্তা করেছিলেন যে হয়তো বা কোনো বাড়ির ঘোড়া বা ঘোড়ার গাড়ি এটি মালিকের উঠোন থেকে বের হয়ে গেছে। এটা হয় অনেক সময়, এটা হতো আর কি গ্রামে। কখনো কখনো ওই গাড়ি সহ ঘোড়া বের হয়ে রাস্তা দিয়ে দৌড়াতে থাকতো। পরে অনেক কষ্টে সেটাকে আটক করে ফিরিয়ে আনতে সক্ষম হতো মালিক। তো উনি চিন্তা করেছেন যে এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো হতেই পারে, গ্রামে তো হয় এরকম, মনে হয় এরকমই কোনো একটা বিষয়। তো উনি দেখছিলেন যে ওই জিনিসটা ওই বিলের দিকে নেমে যাচ্ছে এমন একটা অবস্থা, ওই গাড়িটা একটা পর্যায়ে। তো উনি চিন্তা করলেন যে ওই ঘোড়াটাকে একটু ঘুরিয়ে গ্রামের রাস্তার দিকে মানে ঢুকিয়ে দেই, তাহলে কোনো একটা গ্রামের দিকে চলে যাবে, পরে যাতে মালিক খুঁজে পেতে পারে। কিন্তু এটা উনি সাহস করছিলেন না এই কারণে, সেটা হলো যে অপরিচিত জায়গা, এখানে তাকে তো ওরকম কেউ চেনে না। তো এই ঘোড়ার গাড়ি ধরবেন, কেউ যদি আবার এসে তাকে চোর বলে, এই চিন্তা করছিলেন। এই চিন্তা করে তিনি আর ঘোড়ার গাড়িটা ধরেন না। তো তিনি খেয়াল করেন যে একটা পর্যায়ে ওই ঘোড়ার গাড়িটি ওই বিলের দিকে না গিয়ে ওই 3 রাস্তার দিকে গিয়ে একদিকে চলে গেল দৌড়ে। উনি
এই দৃশ্য দেখেন এবং উনি ওনার মতো করে হাঁটতে থাকেন ওনার যেই দিকে যাওয়ার কথা। আবার পেছন থেকে ঘোড়ার খুরের শব্দ হতে থাকে। উনি তাকিয়ে দেখেন যে এবার যে ঘোড়ার গাড়িটি আসছে, যেটিও ঘোড়ার গাড়ি ছিল, তো মনে হচ্ছে ঘোড়ার গাড়ির পেছন দিকটায় সাদা কাপড়ে কিছু ঢাকা রয়েছে এবং ঘোড়ার গাড়িটি ওনার যত কাছে আসছে খুবই কটু গন্ধ, বাজে গন্ধ ওনার নাকে আসছে। তো ঘোড়ার গাড়িটি যখন ওর কাছে চলে আসে এবং দৌড়ে ওনাকে ক্রস করে চলে যায়, উনি দেখেন যে ওইটার উপরে 3টা লাশ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা, কিন্তু এটাগুলো কার লাশ এটা উনি বুঝতে পারছিলেন না। এবার উনি ভয় পান, এই কারণে ভয় পান যে একটু আগে যে ঘোড়ার গাড়িটা চলে গিয়েছিল এটি স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু এখন যে ঘোড়ার গাড়িটি আমার সামনে দিয়ে গেল, এই গাড়ির উপরে 3টা লাশ শোয়ানো, মনে হচ্ছে লাশগুলো পচে গেছে যার কারণে দুর্গন্ধ বের হচ্ছে। এটা তো স্বাভাবিক কিছু না। এই চিন্তা উনি করতে করতে আর একটা ঘোড়ার গাড়ি আসছে, কিন্তু এবার দেখতে পান ওই ঘোড়ার গাড়ির একজন চালক রয়েছে এবং দূর থেকে যতটুকু মনে হচ্ছে যে চালকের আকৃতিটা খুব ছোট, মানে খুব বেটে সাইজের একজন মানুষ। তো সে আসছে, তবে সে ওই ঘোড়ার গাড়িটা খুব স্বাভাবিক গতিতে নিয়ে আসছে, মানে যে ঘোড়া যে দৌড়াচ্ছে বিষয়টা এরকম না, স্বাভাবিক গতিতে আসছে এবং যত কাছে আসছে এবারও তার নাকে দুর্গন্ধ লাগছে। ঘোড়ার গাড়িটি যখন কাছে চলে আসে তখন দেখতে পান ওই ঘোড়ার গাড়ির উপরে ঠিক একই রকমভাবে 3টা লাশ সাদা কাপড় দিয়ে ঢাকা। উনি সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করেন, ও ভাই, এটা কোন বাড়ির লাশ, কার লাশ? তখন ওই ঘোড়ার গাড়ির চালক বলেন, কেন চিনতে পারো না? তোমার বাড়ির লোকজনেরই তো লাশ, তোমার বাড়ির দিক থেকেই তো আসলাম আমি। বলে যে আমার বাড়ির দিক থেকে আসলেন মানে? বলে হ্যাঁ, এই যে কাপড় উপর করে দেখো যে এটা কার লাশ। উনি এক হাত দিয়ে ওই সাদা কাপড় সরান, মানে একটা সাদা কাপড়েই মূলত 3টা লাশ ঢাকা ছিল, কিন্তু 3টা লাশের উচ্চতা দেখে বোঝা যাচ্ছিল যে এখানে 3টা লাশ শায়িত আছে। তো উনি দেখতে পান যে সেখানে তার মা, বাবা এবং তার স্ত্রীর লাশ, এবং লাশগুলো ফুলে গেছে এবং দুর্গন্ধ বের হচ্ছে। এই দৃশ্য দেখে উনি চিৎকার দিয়ে ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। তাকে যখন উদ্ধার করা হয় তখন তিনি ওই এলাকার একটি বাড়িতে নিজেকে আবিষ্কার করেন। তো যেহেতু গ্রামে অনেকেই পরিচিত, সকালবেলা পাশের কয়েকজন প্রতিবেশী যখন তাকে দেখতে আসে তাকে চিনে ফেলেন। তিনিও চিনতে পান যে তারই দুঃসম্পর্কে একজন আত্মীয়কে তিনি দেখতে পেয়েছেন। তো কি হয়েছে সব ঘটনা খুলে বলেন। তখন বলেন যে এই রাস্তায় মাঝে মাঝে এই ধরনের ঘোড়ার গাড়ি অনেকেই নাকি দেখতো, হঠাৎ হঠাৎ দেখা যায়, সবসময় যে দেখা যায় তা নয়। ওই দিন উনি একা আসছিলেন, এই কারণেই তিনি হয়তোবা এটা দেখে ভয় পেয়েছিলেন। তো যাই হোক, এটা হওয়ার পর ওনার তেমন কোনো অসুস্থতা তিনি ফিল করেননি। উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাবার একদিন পর ঘটে একটি ঘটনা। গভীর রাতের বেলা হঠাৎ করে উঠানে ধরাম করে একটা শব্দ এলো কোত্থেকে। উনি তাড়াতাড়ি করে ঘরের বাইরে বের হন। বের হয়ে দেখেন উঠোনের উপরে একজন মহিলা পড়ে আছে। তখন সাহস করে তিনি যে ওখানে যাবেন এটা আর কি ওনার মানে হচ্ছিল না, সাহস ওইভাবে কুলাচ্ছিল না। উনি ওনার মা বাবাকে চিৎকার করে ডাকতে থাকেন। অন্য ঘরে ওনার মা বাবা ছিল। ওই ধরাম করে শব্দটা এটা কিন্তু ওনার মা বাবা শুনতে পায়নি। তখন তার মা বাবা যখন তার ডাকে ফেরত আসে, মানে ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে দেখেন যে কে যেন পড়ে আছে উঠানে। তখন সবাই কাছে গিয়ে দেখে যে এটা আর কেউ নয়, ওই লোকের স্ত্রী, যে কয়েকদিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। তখন তাকে ধরপাকড় করে ঘরে নিয়ে আসা হয়, তো জ্ঞান ফেরানো হয়। তাকে বলা হয় যে তুমি কয়দিন কোথায় ছিলা? সে কিছুই বলতে পারে না, বলে কই আমি কোথায় ছিলাম, আমি তো এই ঘরেই ছিলাম। তখন তাকে বলা হয় তুমি তো মাঝখানে কয়েকদিন ছিলা না, তোমার বাড়িতে আমি গিয়েছিলাম, পরে ফেরার পথে রাস্তাতে আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু তুমি কোথায় ছিলা? কিন্তু ওই মহিলা কিচ্ছুটি বলতে পারে না যে সেই কয়দিন কোথায় ছিল। পরের দিন তার পিতামাতাকে খবর দেওয়া হয়, তার পিতামাতা আসে। তখন তারা বলে যে এই মেয়ের উপর জিনের প্রভাব রয়েছে এবং মাঝে মাঝেই নাকি ওই জিনটি এই মেয়েকে নিয়ে যেত এবং 2-3 দিন পর একাই ফেরত চলে আসতো, মানে ওইভাবে জিন আবার তাকে দিয়ে যেত। এই কারণেই এই মেয়ের বিয়ে হচ্ছিল না সহজে, ওই জিনটি ওই মেয়েকে বিয়ে হতে দিচ্ছিল না। অনেক হুজুর কবিরাজ দেখানোর পরে ঝাড়ফুঁক বা বিভিন্ন ট্রিটমেন্ট করার ফলে কিছুটা সুস্থ হওয়ার পরে এই মেয়েকে বিয়ে দেয়া হয়। কিন্তু বিয়ের পরে
ওই দুষ্ট জিনটি আবারও একে তুলে নিয়ে যায় এবং এই যে 2-3 দিন পরে আবার দিয়ে গিয়েছে। আর এইটার কারণেই মূলত, যেহেতু নিয়ে যাওয়ার কয়েকদিন পরে আবার দিয়ে যায়, এই কারণেই মূলত যখন ওই লোকটি তার স্ত্রী হারিয়ে যাওয়ার ঘটনাটি ওই তার স্ত্রীর মা বাবাকে, মানে তার শ্বশুর শাশুড়িকে যখন বলেছে, তারা আসলে অবাক হয়নি। কারণ এই বিষয়টি অনেকবার ঘটেছে, পিতামাতা হিসেবে তারা এই বিষয়টা অনেকবার প্রত্যক্ষ করেছে এবং কয়েকদিন পরে আবার ফেরত আসে। এই জন্যই তারা মূলত অবাক হয়নি। তবে হ্যাঁ, এটা সত্য যে বেশ অনেক দিন ধরে ট্রিটমেন্ট করার ফলে আস্তে আস্তে উনি পূর্ণ সুস্থ হয়ে যান এবং ওই দুষ্টু জিনের হাত থেকে আল্লাহ তাকে হেফাজত করেছেন আর কি, এবং তিনি রক্ষা পান এবং তিনি এখনও ভালো আছেন বলে আমি শুনেছি। কেউ বলেন মারা গেছেন, কেউ বলেন যে না তিনি ভালো আছেন। তো তিনি এক্স্যাক্ট রাজবাড়ির কোথায় আছেন এটা আসলে আমি বের করতে পারিনি, তবে তার বাড়ি অন্তার মোড় এটা আমি শুনেছিলাম। আর অ্যাকচুয়ালি তিনি যে কে, এই বিষয়টা আসলে আমি নিজেও ফাইন্ড আউট করতে পারিনি। আর সবচেয়ে বড় কথা হলো যে অনেক আগের ঘটনা তো, আর ওই অঞ্চলে বিভিন্ন সময় নদী ভাঙন হয়েছে। নদী ভাঙনের ফলে এই এলাকার লোকজন, বেশ কিছু লোক অন্য সাইডে চলে গিয়েছে, যার কারণে ওই সময়ে যারা এলাকায় থাকতেন এখন তাদের অনেকেই পাওয়া যায় না, তারা পার্শ্ববর্তী গ্রামের দিকে শিফট হয়ে গিয়েছেন। তো যাই হোক, এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তৌফিক তামাল ঢাকার ইস্কাটন থেকে, এবং তিনি তার নিজের জীবনে একটি ঘটনা শেয়ার করেছেন আমাদের কাছে। 2003 সালের ঘটনা। তৌফিক তখন বেশ ইয়াং, কেবল পড়াশোনা শেষ করেছে, চাকরিতে জয়েন করেছে। তো বেশ ভালোই কাটছিল সময়, ব্যাচেলার মানুষ, ঘোরাফেরা। এর মাঝে তার বিয়েও হয়ে গেল। আর বিয়ে হওয়ারই ছিল আসলে, কারণ তার সাথে পূর্ব পরিচিত পাত্রী, বেশ সখ্যতা ছিল তাদের, এই চাকরিটার জন্য ওয়েট করছিল। তো চাকরি হওয়ার পর বিয়ে করলো। এখন তো জীবন অন্যরকম, বেশ ভালো সময় কাটাচ্ছে দুইজন, ঘোরাফেরা করে, ঢাকা শহরে এদিক ওদিক যায়। এবং যেহেতু পূর্ব পরিচিত, তাদের মাঝে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। মানে দেখা যেত যে মানে ঘুরতে গিয়েছে লেকে, বেশ রাত পর্যন্ত সেখানে থেকে তারপর আসছে, গল্প গুজব করতো, লেকের পাড় দিয়ে হাঁটতো, গাছপালার মধ্যে দিয়ে হাঁটতো। তো মোটামুটি তারা বেশ এনজয় করছিল তাদের জীবনটাকে। তো যাই হোক, এরকম কয়েকদিন যাওয়ার পরই তৌফিক প্ল্যান করলো যে ঘুরতে যাওয়া দরকার, বিয়ে করেছে এখন ঘুরতে যাওয়া দরকার, যেটাকে হানিমুন বলে আর কি। তো এইটার প্ল্যানিং করা শুরু করলো দুইজনে। তো মোটামুটি বাংলাদেশের মধ্যে এদিক ওদিক কোথায় যাওয়া যায় চিন্তা করছে। তো দুইজনে চিন্তা ভাবনা দেখলো যে কক্সবাজারই সবচেয়ে ভালো ডেস্টিনেশন হতে পারে, মানে ওখানে গেলেই সবচেয়ে ভালো হয়। তো তৌফিক বললো যে আমি আসলে চট্টগ্রামে এর আগে গিয়ে কখনো লম্বা সময় স্পেন্ড করিনি, তাহলে এক কাজ করি, আমরা আগে চট্টগ্রাম যাই, চট্টগ্রাম গিয়ে একদিন থাকি, আর আমরা যদি ট্রেনে যাই তাহলে আমাদের অবশ্যই চট্টগ্রামে যেতে হবে আগে। তো একদিন যাই চট্টগ্রামে, ওখানে গিয়ে একটু ঘুরি, আমার এক খালার বাসায় আছে, সেখানেও যাব, সেখানে গিয়ে ঘোরাফেরা করে তারপরে পরদিন আমরা কক্সবাজার চলে যাব। তো তৌফিকের ওয়াইফ রাজি হয়ে গেল। তো দুইজনে সেইভাবেই চিন্তা ভাবনা করলো, ছুটি নিল। দুজনেই চাকরি করতো, দুজনেই চাকরি পেয়েছিল। তো চাকরি থেকে অফ নিয়ে তারা একদিন এরকম রওনা দিল রাতের ট্রেনে। তো রাতের ট্রেনে যাবে, বাসা থেকে গোছগাছ করে দুজন বেরিয়েছে, ট্রেন স্টেশনে গেছে। সেখানে গিয়ে দেখছে যে ট্রেন আসতে বেশ খানিকক্ষণ বাকি। প্ল্যাটফর্মের মধ্যে হাঁটাহাঁটি করছে। হাঁটাহাঁটি করতে করতে একসময় ট্রেন আসলো, তারা উঠে গেল ট্রেনে। চলছে ট্রেন, রাত এবং গভীর রাতের ট্রেন, বেশ সুন্দর একটা পরিবেশ। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই ওই দিন হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি তারা এনজয় করছে, মানে ছিটে ফোটা বৃষ্টি, ট্রেনের কাজ গড়িয়ে পড়ছে। আবার জানলা সরিয়ে দিলে দেখা যাচ্ছে বাইরে ব্রিজ ক্রস করছে, তখন নিচে নদী দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। যাই হোক, এরকম করতে করতে একসময় তারা চলে আসলো চট্টগ্রাম সকালবেলা এবং নেমে গেল চিটাগাঙে। তো চট্টগ্রামে নেমে তারা গেল তৌফিক তার খালার বাসায়। ওখানে গিয়ে দেখা করলো, তার খালারা তখন তাকে থাকতে রিকোয়েস্ট করলো তাদের বাসায়, বললো আজকে তোরা এখান থেকে যা। কিন্তু তৌফিক কিন্তু ওখানে নেমেই একটা হোটেল বুক করেছিল, মানে সে চাচ্ছে না যে মানে সময় আত্মীয় স্বজনের সাথে জড়ায় যেতে, সে আসছে এখানে হানিমুনে, সেরকমভাবেই চিন্তা ভাবনা করলো। তো খালার বাসা বললো যে না খালা, আমি হোটেল বুক করছি, আমি রাতের বেলা ওইখানে থাকবো। এরকম বলে খালাদের বললো আমরা আসি, সারাদিন আসি, রাত্রেবেলা যাবো এখান থেকে। তো মোটামুটি খালার বাসায় তারা কাটালো, বেশ রাত পর্যন্ত কাটালো, প্রায় 9:30 পর্যন্ত ওখানে ছিল। তো তারপর বিদায় নেবার পালাম। তৌফিক সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরোচ্ছে। তো তার কাজিন তাকে বললো যে তোমাকে এগিয়ে দিই সামনে,
বলে না রে না, আমার এগুলো লাগবে না, আমি এমনি চলে যাব। কি হয়েছে, কোনো সমস্যা কি? বলে না, তুমি তো এখানে থাকো নাই আগে, রাস্তাঘাট কেমন না, নীরব নিথর। বলে আরে দূর, এখান থেকে বের হয়ে যায় দেখি কোথাও সামনে একটা সিএনজি টিএনজি পেলে নিয়ে নিবো, অথবা রিক্সা পেলে এখান থেকে নিয়ে সামনে চলে যাবো, এখান থেকে তো দেখছি টেম্পো চলে। তো বলে যে পারবা তুমি? বলে যে হ্যাঁ পারবো। বলে তৌফিক বের হয়ে আসে তার স্ত্রীকে নিয়ে। মানে তাদের ওই বাড়িটা ছিল তিনতলা থেকে নেমে আসে, একেবারে নীরব রাস্তাঘাট। যেখানে বের হইছে তার খালার বাসাটা, যেখানে ওই কমিউনিটিটার মধ্যেই বেশ নীরব, একটার পর একটা বাড়িগুলো খুব নীরব। সামনে একটা মাঠ আছে, গাছপালা আছে কিছু। ওখান থেকে হেঁটে আসতেছে তৌফিক এবং দেখতেছে যে আকাশটা কেমন গুড় করতেছে। মানে আগের দিন যখন তারা ঢাকা থেকে আসছে তখনও কিন্তু মেঘলা আকাশ ছিল, আজকেও মেঘলা আকাশ। তো তৌফিকের ওয়াইফ হাঁটতেছে আর বলতেছে যে একেবারে নতুন জায়গায় তুমি এরকম রাত্রে বের হয়ে গেলা, তোমার কাজিন বলছিল এগিয়ে দিতে, খারাপ কি, সমস্যা কি? বলে আরে সমস্যা কিছু না, তোমার নিয়ে হাঁটবো, এটাই তো মজা, একা একা নতুন জায়গা, এটাই তো আমরা এনজয় করব, এখানে আরেকজনের কি দরকার? তো তৌফিক আবার বলতেছে তার ওয়াইফকে যে তুমি যে শ্যাম্পু দিছো, শ্যাম্পুর ঘ্রাণটা খুব কড়া, ছড়াচ্ছে চারপাশে। নির্জন জায়গায় হাঁটার এই একটাই ভয় যে তোমার ঘ্রাণ ছড়া যাচ্ছে চারিদিকে, আর রাতের বেলা ভূত প্রেত ধরে বলছে, আমার আব্বা আম্মা বলতো। তো তার ওয়াইফ বলে আরে দূর, এগুলো বাদ দাও, কি বলো তুমি? বলে যে হ্যাঁ, একেবারে ঘ্রাণ কিন্তু ছড়া যাচ্ছে চারিদিকে। মানে তার দুষ্টুমি করতেছে, খুনসুটি করতেছে। তো এগুলো বলতে বলতে হাঁটতেছে দুইজন। তো সেই তাদের বাসার সারিগুলো পার হয়ে আসলো, এখন একটা রাস্তা, লম্বা রাস্তা। এই রাস্তাটা সোজা চলে গেছে একদম সামনে গিয়ে মেন রোডে উঠছে, এবং সেই মেন রোডও কিন্তু একটু মানে খালি খালি, কারণ এই যে তৌফিকের খালার বাসাটা একটু দূরে শহর থেকে, বল শহর থেকে। যাই হোক, এই সামনের রাস্তাটার মাঝে কোনো কিছু নাই, রিক্সা টিক্সা কিচ্ছু নাই। দেখতেছিল ওই পাশে দোকান ছিল, বন্ধ করে দিচ্ছে, মানে লাস্ট ঝাপের একটুখানি নামাই দিছে, মানে একটুখানি মানে খুলে রাখছে, এখন নামাই দিবে এই পাশে। তো তৌফিক বুঝলো যে ওই দোকান বন্ধ থাকলে পুরো জায়গাটা নির্জন হয়ে যাবে, এখানে আর কোনো কেউ নাই। যাই হোক, কি করা আছে, এই রাস্তা ধরে হাঁটতে হবে, গাড়ি ঘোড়া কিচ্ছু নাই। হেঁটে যাচ্ছে সামনে, ডান দিকে এরকম গলি চলে গেছে, সেখানেও অনেক বাড়িঘর, আবার একটা খোলা মাঠ, বিশাল মাঠ, কেউ নাই। বাতাস বেশ ছুটতেছে, বেশ দামাল বাতাস চারিপাশে। বৈশাখের আগের দিকে, মানে এখনকার মতো সিজন, বাতাস এদিক ওদিক মানে দামাল ডাপটায় বেড়াচ্ছে আর কি, এদিক দিয়ে যে গাছপালা ওখানে ছোটোখাটো পাতাগুলোকে একদম বসাই দিতেছে, বেশ বাতাস। তো তৌফিক তার ওয়াইফকে বললো যে তোমার চুল খোলা, চুলটা তুমি বেঁধে নাও, তোমার যে সত্যি কিন্তু শ্যাম্পুর গন্ধ খুব ছড়াচ্ছে। খুব স্ট্রং ফ্রেগনেন্স হওয়া একটা শ্যাম্পু ইউজ করছিল তৌফিকের ওয়াইফ, এবং সেই ঘ্রাণটা ছড়াচ্ছিল আসলেই। তো তৌফিক মানে এই নিয়ে 2-3 বার বললো। তো তার ওয়াইফ কি করলো, তারা বলে দাঁড়াতে বলে সে তাড়াতাড়ি তার চুলটাকে পেঁচায় বেঁধে একটা 5 ক্লিপ দিয়ে আটকায় দিল এবং আঁচলটা টেনে নিল, নিয়ে বললো এবার চলো। তো দুজন হাঁটতেছে, বাতাস কিন্তু মানে বেশ দাবাদাবি করতেছে আশেপাশে, ওই ছোটোখাটো গাছপালা একদম মানে শোয়া ফেলতেছে, এরকম একটা অবস্থা। এবং পাশেই হচ্ছে গলি, ওই পাশের অনেকগুলা এরকম বাড়ি ওদিকে ঢুকে গেছে, ওখানে দেখা যাচ্ছে। আবার তার পাশে একটা বড় মাঠ, এই মাঠটা অনেক দূর পর্যন্ত গেছে, এবং দূরে গাছপালার সারি দেখা যাচ্ছে অনেক দূরে। ওই গাছপালার সারির পাড়ি দিয়ে মেন রোডটা গেছে, আর মাঝে মাঝে ওই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে ছোট্ট কোনো হয়তো স্কুটার যাচ্ছে বা টেম্পো যাচ্ছে, এরকম দূর থেকে দেখা যাচ্ছে। আবার মাঝে মাঝে মিনি বাস বা বড় বাসও দেখা যাচ্ছে রাস্তা দিয়ে পাস করতেছে। তো তৌফিকরা হাঁটতে হাঁটতে এটা দেখতেছে দূরের রাস্তায়, এরকম দেখতেছে। এর মাঝে হঠাৎ করে চারদিক অন্ধকার করে ইলেকট্রিসিটি চলে গেল। মানে ওখানে কিন্তু ওই নিয়ন আলোর কিছু ল্যাম্পপোস্ট ছিল দূরে দূরে, এবং সেই আলোগুলাই রাস্তাটাকে কেমন জানি আলোকিত অন্ধকার এরকম একটা অবস্থা তৈরি করছিল। কিন্তু এইবার পুরোপুরি অন্ধকার হয়ে গেল চারিদিক, এবং বাতাস কিন্তু চলতেছে। তো তৌফিক ভাবলো হয়তো ঝড় বৃষ্টি আসতেছে, এই কারণে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেছে। এর মাঝে সে এক্সপেক্ট করতেছিল যে হঠাৎ করে যদি তার কাজিন চলে আসতো যে ভাইয়া তুমি কি ঝড়ে পড়ছো, তার কাছে একটা ভালো লাগতো। এখন যদি কেমন যেন অস্বস্তি লাগতেছে, রাস্তায় কিচ্ছু নাই, পুরো রাস্তাটা ফাঁকা, এবং সে আর তার ওয়াইফ হাঁটতেছে, এবং এই মানে এর মাঝে বাতাস বেশ দামালভাবে চলতেছে, মানে যে কোনো সময় হয়তো বৃষ্টি নামবে। আকাশে কিন্তু মেঘের ঘনঘটা, চাঁদটা ঢেকে গেছে মেঘে, এরকম একটা অবস্থা। তো তৌফিকের একটু অস্বস্তি লাগতেছে, মানে ওয়াইফরে নিয়ে এসে, এবং অপরিচিত শহর, এখানে তো কাউকে চিনে না। এটাও মানে অন্য শহরে আসলে কিন্তু এরকম মনে হয় যে এখানে আমার পরিচিত কেউ নাই, এরকম মনে হয়। যেমন যেই শহরে থাকে সেই শহরে কিন্তু মনে হয় যেখানেই যাক সে শহরে মনে হয় যে ভাই আমি বলতে পারি যে আমি অমুক জায়গায় থাকি বা ইত্যাদি, বাট এখানে কিন্তু তার কাছে অন্যরকম লাগতেছে। যাই হোক, একবার সে মনে মনে চিন্তাও করতেছিল যে আমি ফিরে যাবো নাকি খালার বাসায়। তো এগুলো ভাবতে ভাবতেই যাচ্ছে, তো তার ওয়াইফ বলতেছে তুমি এত কি টেনশন করতেছো? বলছে যে না, টেনশন লাগতেছে, হঠাৎ করে এরকম ঝড় বৃষ্টিতে পড়ে যেতেছি, তো বাতাস যেভাবে আসতেছে মনে হয় বৃষ্টিও আসতে পারে। তার ওয়াইফ বলে পা চালাও, তাড়াতাড়ি চলো। তো তারা হাঁটতেছে অন্ধকারের মধ্যে, আকাশের আলো যতটুকু আছে দেখা যাচ্ছে রাস্তা, এবং এখন দূরের ওই রাস্তা দিয়ে কিছু গেলে দেখা যাচ্ছে।
তো যাই হোক, দুজনে কোনো মতে চলতে চলতে এর মাঝে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি নামা শুরু করলো, মানে একদম ফিনফিনে বৃষ্টির কণা। তো এরকম এসে লাগতেছে ঝাপটার মতো ঠান্ডা ঠান্ডা। তো তারা একসময় চলে আসলো মেইন রাস্তার উপরে। তো এসে দাঁড়ায় আছে, দেখতেছে রাস্তার দুই পাশ ফাঁকা, এবং তখন তারা যখন পৌঁছেছে তখন কিচ্ছু যাচ্ছে না। তো এর মাঝে অনেকক্ষণ পর তারা দাঁড়ায় আছে, এখানে বাতাস দাপাদাপি করতেছে। একবার চিন্তা করছিল হাঁটা দিবে কিনা, তৌফিক চিন্তা করছিলাম ওদিক চলে যাবো নাকি, হাঁটতে থাকবো নাকি, যে তার ওয়াইফ মানা করলো। এর মাঝে দেখলো যে একটা টেম্পো আসতেছে, তা হাত দেখালো তৌফিক এরকম করে। তো টেম্পোটা এসে থামলো, তো টেম্পোতে উঠলো তারা দুইজন। দেখলো যে তারা দুইজনই ওই টেম্পোতে, আর কোনো যাত্রী নাই। আর যারা চালাচ্ছে, মানে যেই যারা ড্রাইভার আর কি চালাচ্ছে, তার মানে ড্রাইভারের সাথে হেল্পার, তারা দুইজনই। তো তৌফিক চিন্তা করলো যে এটা কেমন হলো, অপরিচিত শহর, আর এখানে দুইজন উঠছি, আবার অনেক রকম তো কথা শোনা যায়, হ্যাঁ, অপরাধের ব্যাপার স্যাপার শোনা যায়, একটু ভয় পাচ্ছে সে। তো এর মাঝে বসার কিছুক্ষণের মধ্যে মানে টেম্পোটা চলা শুরু করছে, এই সময় ঝুম বৃষ্টি হঠাৎ করে নামলো, মানে একেবারে প্রচন্ড জোরে, মানে তুল বর্ষণ, মানে কঠিন অবস্থা। হচ্ছে টেম্পোর যে হেল্পার, সে বলতেছে যে স্যার ইটা খুলে দেন, ওই যেখানে তারপলিন আছে ওইটা খুলে দেন, নাহলে ভিজে দেবেন। তো তৌফিকরা ওই ইটা খুলে ফেললো, তারপলিন যেটা ছিল পাশে ওইটা খুলে দিল, খুলে তাড়াতাড়ি নিজেরাই সে একটা ওয়াইফ মিলে বাঁধলো ওই পাশেরটাও খুলে বাঁধলো। তুমুল বৃষ্টি দুই পাশে বাড়ি খাচ্ছে এসে, এবং মানে বলার মতো না, এবং অন্ধকার রাস্তা, মানে ইলেকট্রিসিটি চলে গেছে, এরকম একটা অবস্থা। তো এরকম ভাবে এক সময় যে ঠিক যেখানে তাদের ডেস্টিনেশন, সেখানে আগে যে একটা মোড় আছে, মোড়ের ওখানে টেম্পোটা থামলো। তখন বৃষ্টি হালকা কমছে, এখন নেমে তো যেতে হবে, তো কিছু করার নাই, টেম্পোতে এরপর যাবে না। তো ওইখানে কিছুক্ষণ বসে থেকে টেম্পোটাও রাখলো। তো তারা টেম্পোর যে হেল্পার বললো স্যার চাইলে কিছুক্ষণ বসতে পারেন বৃষ্টি থামা পর্যন্ত। তো কিছুক্ষণ বসে দুইজনে নামলো পরে টেম্পোর থেকে, এর মধ্যে ভাড়া টাড়া দিয়ে দিছে। তো নেমে চিন্তা হচ্ছে কই যাবে, কিচ্ছু নাই, মানে একদম দেখা যাচ্ছে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, এবং পানি, রাস্তার মধ্যে পানি সামনের দিকে একদম, মানে বেশ পানি জমছে ওদিকে। ও দেখলো যে একটা রিক্সা আস্তে আস্তে, রিক্সাটাকে হাত দিয়ে রাখলো, ডেকে বললো যে এরকম অমুক জায়গায়, যেখানে হোটেল ঠিক করছে ওই জায়গায়। তো রিক্সাওয়ালা শুনে বেশি ভাড়া চাইলো, বললো যে ভাই যাবো, কোনো অসুবিধা নেই। তো রিক্সাতে উঠে বসলো দুজন। উঠে বসে রিক্সা যাচ্ছে তাদেরকে নিয়ে, দেখতেছে পানি হয়ে গেছে তাদের রিক্সার যে মানে পা দানি সেই পর্যন্ত প্রায় পানি এখান দিয়ে। তো চলতে এক রাস্তা নিয়ে আসলো, সেই রাস্তা দিয়ে যাচ্ছে। তো রাস্তার দুই পাশে দেখতেছে বৃষ্টিতে একদম ভিজে অন্যরকম অবস্থা, এবং আশেপাশে যে বাড়িঘরগুলা সেগুলো একদম নীরব হয়ে গেছে এই বৃষ্টিতে, এরকম কেমন একটা অবস্থা, ইলেকট্রিসিটি নাই এখানেও, এবং রিক্সাটা চলতেছে। তো তৌফিকের স্ত্রী তাকে ধরে বসছে, সেও একটু ভয় পাইতেছে, সে বেশ সাহসী মেয়ে কিন্তু ভয় পাচ্ছে। তো বলে কি ব্যাপার, তুমি ভয় পেয়েছো? বলে না, কেমন জানি লাগতেছে এরকম। তো যাই হোক, চলতে তারা আসলো যেখানে তাদের যে হোটেল, সেই হোটেলের সামনে আসলো। রিক্সা থেকে নামলো, রিক্সাওয়ালাকে যথারীতি ভাড়া দিল, এক্সট্রা ভাড়া দিয়ে রিক্সা বিদায় দিল। তো হোটেলের ভিতরে জেনারেটর চলতেছে, শব্দ পাচ্ছে, কিন্তু কেন জানি তাদের ওখানে দাঁড়ায় থাকতে বেশ ভালো লাগতেছে গেটের সামনে। এমনকি ওই যে দারোয়ানের কাছেও তারা যায় নাই, ওখানে দাঁড়ায় বলতেছে চলো আমরা একটু সামনে হাঁটি, ওই জায়গাটা আবার পানি নেই, ওই জায়গাটা একটু শুকনা। যাই হোক, দুজনে মিলে হাঁটতে মানে বৃষ্টি থেমে গেছে তো কেমন লাগতেছে, তো হাঁটতে সামনে গেল তৌফিক আর তার ওয়াইফ। তো যে দেখতেছে যে বাঁদিকে একটা পুকুর, একটা বড় পুকুর, পুকুরের পাড়ে অনেকগুলো গাছ একদম নুয়ে পড়ছে পুকুরের উপরে, পাশের গাছগুলা। আর পানিটা জানি কেমন টলমল করতেছে, একটু আগে বৃষ্টি হয়েছে, বোঝা যাচ্ছে টলটল করতেছে, এবং মেঘটা একটু সরে গিয়ে হালকা চাঁদের আলো পড়ছে এখানে। তো তার ওয়াইফ বলতেছে যে খুব সুন্দর লাগতেছে না পানি? বলে যে হ্যাঁ। তো তৌফিক আস্তে করে নিচু হয়ে দেখতেছে সামনে কতগুলো ইট রাখা এরকম। তো সে বললো তোমার একটা জিনিস দেখাই, দেখো তুমি এটা পারো? বলে সে ওই ইটের ওখান থেকে একটা চ্যাপ্টা টাইপের ইট নিছে, অনেকটা চারার মতো আর কি। তো সে ভিজা। তো তার ওয়াইফরা বলতেছে দেখো আমি চারা খেলি, বলে সে এরকম করে কাট করে পানিতে মারলো পুকুরের এখানে। তো মানে স্বাভাবিকভাবেই যেটা পুকুরে হয়, পানিতে সুইং করে ওইটা চলে গেল সামনে চারাটা। তার ওয়াইফ বললো যে এগুলো আমারই শেখাও, তারা আমিও পারি। তো বলে সেও চারা মারলো। তো তার ওয়াইফের চারাটা যখন মারছে, তখন যেখানে পানিতে পড়লো চারাটা, তারপর পানিটা যখন নাকি ওইটা সুইং করে একবার উঠে আবার গেল, সেই সময় মনে হলো পানির মধ্যে একটা নড়াচড়া, মনে হলো মানে বেশ মানে ভারী কেউ যে সাঁতার কাটে, মানে ভেসে উঠে আবার ডুব দেয় যেরকম, সেরকম। বাট একটা মানুষের মতো সাইজ যেটি করে সেরকম একটা নাড়াচড়া, এখানে ভুস করে উঠে ভুস করে এরকম করে গেল। তো তফি বলে আরে কি ব্যাপার, কি মানুষ নাকি, কেউ সাঁতার কাটে নাকি, এরকম বলতে স্যার। তার ওয়াইফ বললো না কি ব্যাপার, সে ভয় পেয়ে গেছে কাইন্ড অফ, মনে হচ্ছে তারে কেউ কিছু বলবে নাকি। তো তাকায় দেখতেছে পানির মধ্যে মনে হলো কেউ সাঁতরায় যাচ্ছে, সাঁতরানোটা অনেকটা কারো হাত বেঁধে দিলে যদি কেউ সাঁতরায়, মানে মাথা দিয়ে এরকম করে উঠে আবার ডুবে আবার সাঁতরায় এরকম করে। এরকম করতে এক পাড়ে গিয়ে ওটা থামলো, মনে হলো কেউ একজন থামলো।
এবং ওই পার্টটার মধ্যে যেখানে সে থামছে সেই জায়গাটা বেশ অন্ধকার ছোপালো। এখান থেকে তৌফিক আর তার ওয়াইফ দেখতেছে। তো তারপর দেখলো মনে হয় পানির মধ্যে ফুসফুস করে পাড়ে উঠলো। তো পাড়ে দিয়ে উঠছে, ফিরে তাকাইছে ওখান থেকে একটা অবয়বের মতো, বুঝতেছে দূর থেকে তার একটা মানে ইটস লাইক মানে কি বলে একটা ফিগার, একটা মানুষের ফিগারের মতো অন্ধকার। তো তাকাইছে এরকম। তাকানোর পর তারা খেয়াল করলো যে অনেকটা বিড়ালের চোখ যেরকম চলে, মানে বিড়াল যেরকম তাকাইলে অন্ধকারে মানে ফট করে জ্বলে উঠে, জাস্ট লাইক দ্যাট, ওইভাবে চোখ দুটা জ্বলে উঠছে, দুটা চোখ এক জোড়া। মানে ওইটা কি, ওরা চিন্তা হচ্ছে এটা কি। তৌফিক তাড়াতাড়ি তার ওয়াইফকে বললো চলো এখান থেকে যাই। সে ওইটারে মানে পছন্দ করে নি, চলো তাড়াতাড়ি যাই। তো হেঁটে যাচ্ছে তারা তাড়াতাড়ি। তো বাতাস কিন্তু এর মধ্যে চলতেছে, হালকা হালকা বাতাস, যেহেতু বৃষ্টির পরবর্তী। তো তারা যখন পুকুরের এলাকাটা পার করে যাচ্ছে, মানে ওই পারে যেখানে পাড়টার মধ্যে উঠছে ওই জিনিসটা বা মানে সেই ফিগারটা, সেই জায়গাটা তারা ক্রস করে যাবে। ওই পাড়টা চিকন পাড়, ওইখান থেকে হেঁটে গেলেই কিন্তু ওই জায়গায়, ওই যে গাছপালা যেখানে ওই জিনিসটা উঠছে, ঠিক ওই জায়গাটা তাড়াতাড়ি পার হয়ে যাবে। তো পার হওয়ার সময় হঠাৎ করে বাতাস হলো, তার ওয়াইফ বলে উফ করে উঠলো। বলে মনে হলো যে আমার মানে গরম বাতাস লাগছে আমার গায়ে, মানে প্রচন্ড গরম, এবং মনে হচ্ছে আমার চুলগুলো ছিঁড়ে দিয়ে গেছে কিছু, এখনো জ্বলতেছে এই জায়গায় মাথার এখানে। তো তুমি বলছে কি বলো তুমি এরকম? বলে যে আরে না, তুমি বিশ্বাস করো, অনেকটা ওই যে ফ্যাক্টরির কোনো ফ্যানের কাছে দাঁড়াইলে, বাইরে যে এক্সস্ট ফ্যানের পাশে দাঁড়াইলে যে গরম বাতাস বের হয়, সেরকম গরম বাতাস লাগছে। আর চুলটা মনে হচ্ছে একদম টান দিয়ে ছিঁড়ে দিয়ে গেছে কিছু। তাই বলে সে মাথার দিকে ধরে রাখছে। তো তৌফিক বলে আচ্ছা তাড়াতাড়ি চলো বলে হাঁটতে হাঁটতে তারা চলে গেল তাদের হোটেল যেটা ছিল, হোটেলের গেটের কাছে। ওইখানে যে গার্ড ছিল, গার্ডকে যে বললো যে আমরা এখানে উঠছি এরকম, এই যে বলার পর তো গার্ড দরজা খুলে দিল। তারা ভিতরে গেল, ভিতরে গিয়ে লবি পার হয়ে গেল। লবিতে কোনো মানুষজন নাই এবং রিসিপশনও নাই। তো সোজা গেল তারা সিঁড়িতে গিয়ে 3 তলায় উঠে গেল। তো সিঁড়িতে মধ্যে কোনো মানুষজন আসা যাওয়া করে নাই। উপরে যখন উঠতেছে 2 তলা পার হচ্ছে, তখন দেখে ওখানেও মানুষ নাই, পুরো হোটেল ফাঁকা। যাই হোক 3 তলায় গেছে, যে দেখতেছে যে হ্যাঁ ডান দিকের যে করিডোরটা, ওখান দিয়ে গেলে মাঝামাঝি হচ্ছে তাদের রুম। তো ওখান দিয়ে হেঁটে গিয়ে মানে এই যে তাদের যে ফ্লোর যেখানে তারা থাকতেছে, এইখানেও তার কাছে মনে হচ্ছে রাতের বেলা কোনো মানুষজন নাই, একদম নীরব শান্ত। হোটেলে কিন্তু 2-1 মানুষ হাঁটা চলা করে বা ওখানকার কর্মীরা চলাফেরা করে, এখান থেকে হচ্ছে কেউ নাই। তো তৌফিক মনে করতেছে যে হয়তো এমন হতে পারে যে এই বৃষ্টির রাত, এরকম সময় এমনি রাত হয়ে গেছে, মানুষজন হয়তো এখানে আসা যাওয়া করে না রাতে এত। আর সে হোটেলটাও নিচে একটু নির্জন জায়গায়। তো যাই হোক সে রুমে ঢুকলো। রুম আগের মতোই আছে, যেভাবে যে জিনিসপত্র রেখে গেছিলো দুপুরবেলা সেরকমভাবেই আছে। তো ঢোকার পর দেখতেছে যে তার ওয়াইফ ওই মাথাটা এরকমই করতেছে, সে ডলতেছে হাত দিয়ে। তো তুই বললো কি হয়েছে তোমার, দেখি তো কি ব্যাপার। তো যে তার ওয়াইফের এখানে মাথার এখান থেকে আঁচলে টেনে রাখছিল কাপড়, ওটা সরাই এখানে ধরে দেখলো যে আসলেই মনে হচ্ছে লাল হয়ে গেছে জায়গাটা। এবং মানে চুল যদি কেউ টেনে এক কাছে নিয়ে যায় কয়েকটা, যেরকম হয় সেরকম মনে হচ্ছে এখন লাল হয়ে রক্ত জমাট বেঁধে গেছে কয়েকটা। তো একটু অবাক হয়ে গেল যে কি ব্যাপার। এবং তারপর দেখলো তার একটু নিচে একটা আঁচড়ের মতো এরকম, মানে এমন হচ্ছে যে কেউ একটা নখ দিয়ে এরকম আঁচড় কেটে গেছে, মানে অনেকটা কাঁটার মতো, মানে এরকম জোরে আঁচড় দিয়ে গেছে, বেশ খানিকটা গভীর হয়ে গেছে, মানে হালকা রক্ত জমে আছে এখানে। তো তৌফিক বললো এগুলো কেমনি কি? আরে তুমি নিজে আঁচড়াইছো বা কিছু একটা, ক্লিপ লাগানোর সময় হয়েছে নাকি? তখন বলে আরে বাদ দাও তো, এগুলা কিচ্ছু না, কিভাবে হয়েছে আমি জানি না, একটা গরম বাতাসের মতো লাগলো আমার। মানে সে কেমন জানি মানে রাগ করতেছে তার ওয়াইফ, মনে হলো যে বিরক্ত একদম, মানে তার মুডটাই চেঞ্জ হয়ে গেছে। তৌফিকের কাছে অবাক লাগলো যে ও এরকম করে না তো সাধারণত, এরকম মুড সুইং ওর হয় না। তো সে একটু অবাক হলো, দেখলো যে তার ওয়াইফ চলে গেল বাথরুমে। তো তৌফিক বসে আছে, তাকায় দেখতেছে তাদের রুম থেকে তাদের যে বেডটা এই পাশে, তার ওই পাশে হচ্ছে একটা জানালা, বড় জানালা, এবং ওই জানালাটা এরকম খুললে দূরে দেখা যাচ্ছে বেশ ফাঁকা জায়গা, তারপর গাছপালার বেশ উপরের অংশ দেখা যাচ্ছে। এবং তারপর সম্ভবত মানে ওইখান থেকে বেশ খানিকটা দূরেই পুকুরটা, আর দূরে পাহাড়ের একটা দেখা যাচ্ছে যে ওখানে পাহাড় আছে। মানে জায়গাটা ওই দূরে এই গলি দিয়ে হয়তো একদম সোজা চলে গেলে ওই ছোট ছোট টিলার টাইপের পাহাড় আছে এখানে। তো তৌফিক আস্তে করে উঠে গিয়ে জানলাটা এরকম স্লাইড করে খুললো, মানে এই পাশে লকটা খুলে জানলা স্লাইড করে সরাই দিল পাশে, মানে অ্যালুমিনিয়ামের ফ্রেমের জানালা। তো জানলা সরে যাওয়ার পরে দেখলো যে এক ঝাঁক বাতাস ঢুকলো করে, বেশ দমকা হাওয়া বাইরে। তো মনে হচ্ছে আবার ঝড় বৃষ্টি হতে পারে রাতের বেলা, মানে বেশ বাতাস ঢুকলো, মানে ঘরটা ঠান্ডা হয়ে গেল, মানে এসি চালানো লাগবে না সে বুঝতেছে। তো বেশ ভালোই লাগলো তার কাছে। পর্দাটা এই পাশে ছিল, পর্দাটা পতপত করে উঠতেছে, সেটাকে সে বুঝে দিয়ে সে হেঁটে গেল এই পাশের তার মানে রুমের আরেক সাইডে, সেখানে দরজা আছে বারান্দায় যাওয়ার। তো বারান্দার দরজাটা খোলার পর দেখলো যে ওখান দিয়েও বাতাস ঢুকতেছে, মানে একেবারে ক্রস ভেন্টিলেশন হয়ে গেছে। তখন এই জানলা দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়েছে। মাথার কাছে একটা জানলা ছিল, সেটাও সে স্লাইড করে খুলে দিল, বেশ বাতাস ঢুকতেছে রুমের মধ্যে। এবং দেখলো যে এই পাশে যে দরজাওয়ালা যে বারান্দার ওই পাশে পুরা গাছগাছালি, এই পাশে
অনেক দূর পর্যন্ত গাছগাছালি এবং দূরে দেখা যাচ্ছে টিনের ঘর আছে এখানে। মানে এই জায়গাটা কাইন্ড অফ লাইক এ কান্ট্রি প্লেস, মানে এরকম একটা অবস্থা, মানে গ্রামের একটা অংশ এবং গাছপালা প্রকৃতির মধ্যে। তো তার কাছে বেশ ভালোই লাগলো। বারান্দার মধ্যে সে দেখলো চেয়ার আছে এবং বৃষ্টি পড়ে ভিজে গেছে অনেকটা। তো যাই হোক, বারান্দাটা দেখলো, জানলাটা মাথার কাছটা বন্ধ করে দিল। তারপরে একটু পরে তার ওয়াইফ বেরোলো। ওয়াইফ বেরোনোর পর দিয়ে ফ্রেশ হয়ে আসছে, মুখটা থমথম করতেছে। তো সে বললো যে কি ব্যাপার, তোমার এরকম অবস্থা কেন, চেহারা এরকম মানে আসছো কেন? তোর ওয়াইফ তাকে উঠতেছে, তো চেহারা কেমন হবে, তোমার সাথে আসলাম, এসে সারাদিন বাইরে গেলাম, কষ্ট করলাম, হাঁটলাম, বৃষ্টির মধ্যে দিয়ে আসলাম, কি অবস্থা তুমি দেখছো? তো তৌফিক তো পুরাই অবাক, মানে কেন এরকম রাগ করার তো কোনো কারণ দেখতেছে না। সে মনে হচ্ছে পুরা তার ওয়াইফের মুড অন্যরকম হয়ে গেছে। তো তার একটু রাগ লাগলো। সে বলল, আশ্চর্য, তুমি এরকম কেন করতেছো? আমরা দুইজন একসাথে বাইরে গেলাম, এখানে আসছি ঘুরতে, খালার বাসায় গেলাম, ওখানে ঘুরলাম, সেখানে তো হাসি খুশি ছিল, বেরোলাম, রাস্তা দিয়ে হাঁটলাম, হাসি খুশিভাবে আসলাম দুইজন। এখানে আসার পর তোমার হঠাৎ কি হলো এরকম, তুমি এরকম কেন করতেছো? তো তার ওয়াইফ বলতেছে, আমার ভালো লাগতেছে না, আমার ভালো কেমন জানি লাগতেছে, আমি এখন রেস্ট নিব। তো তৌফিকের কাছে মনে হলো যে জিনিসটা কেমন হয়ে গেল, হঠাৎ করে কি হইলো, সে আসলে বুঝতে পারতেছে না। সে বলছে ওকে ফাইন। তো সেও দেখতেছে তার ওয়াইফ মুড মারতেছে দেখে তার কাইন্ড অফ রাগ লাগছে। তো সে আস্তে করে হেঁটে গিয়ে বারান্দায় চলে গেল। দেখতেছে যে তার ওয়াইফ বিছানায় বসে আছে নিজের মতো, কি যেন কাগজপত্র বের করে কি করতেছে তার ব্যাগ থেকে। তো সে অনেকক্ষণ বসে থেকে তারপর উঠলো, উঠে এসে দেখতেছে জারি তার ওয়াইফ শুয়ে পড়ছে বিছানার মধ্যে। তো সে জিজ্ঞেস করলো, কি তুমি কি ঘুমায় যাচ্ছ? তার ওয়াইফ বললো যে হ্যাঁ ঘুমাই যেতেছি, ঘুম আসছে, বলে শুয়ে পড়লো। তৌফিক চিন্তা করলো, আশ্চর্য তো, ব্যাপারটা কি, আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছে? তো সেও আর কিছু না বলে সে রেস্টরুমে গেল, ফ্রেশ হলো। আসলে এসে সে দেখলো যে তার ওয়াইফ প্রায় ঘুমে একদম বিভোর হয়ে গেছে, নাক ডাকতেছে। তো সে আস্তে করে যে মনে করলো যে হয়তো ক্লান্ত, সারাদিন বাইরে গেছে, হয়তো বলেনি তাকে ক্লান্তি লাগতেছে, হাঁটছে, এগুলো চিন্তা করে সেই পাশে জানলাটা বন্ধ করে দিল। ওই যে এই সাইডে যেখান থেকে টিলা দেখা যাচ্ছে ওই পাশে জানলাটা বন্ধ করে দিল। মাথার কাছে জানলাটা সে বন্ধ করলো, কিন্তু পর্দাটা একটু খোলা রাখলো, ভাল লাগতেছে তার কাছে, দরজাটা লাগানো বারান্দার। তো শুয়ে পড়লো বিছানায় শুয়ে অনেক কিছু চিন্তা করতেছে যে কালকে কিভাবে যাব, আর আজকে রাতটা আসলে ভালো গেল না, শেষ পর্যন্ত ঘুরলাম, সারাক্ষণ ভালো ছিল, আমরা হাঁটাহাঁটিও করলাম, কেন এরকম হলো? তো একবার সে ভাবলো যে গরম বাতাস, এটা কি? ওর ওয়াইফ কিন্তু বলছিল যে গরম একটা বাতাস লাগছে, এই বাতাসটা আসলে কি খারাপ কিছু চিন্তা করতেছে। তৌফিক কিন্তু এগুলো কিন্তু শুনছে ছোটকাল থেকে যে মানুষের বাতাস লাগে, এই কারণে কিন্তু সে তার ওয়াইফকে বলতেছিল যে এরকম কড়া শ্যাম্পু, সেন্টালার শ্যাম্পু তুমি দিয়েছো চুল বা বেঁধে রাখো। এবং আসলেই শ্যাম্পুটা এত স্ট্রং ছিল, এখনও কিন্তু তৌফিক ঘ্রাণ পাচ্ছে শ্যাম্পুটার, বেশ স্ট্রং স্মেল, খুব স্ট্রং স্মেল, খুব নাকে লাগতেছে আর কি। তো ওই জন্যই বলছিল সে। তো চিন্তা করলো এই গরম বাতাস এটা কি, আবার ওই যে ঢিল মারলো এটাও মনে বললো এটা কী দেখছে তারা, কিছু একটা সাঁতরায় উঠছে। চিন্তা করছে যে এটা কি কোনো প্রাণী বা এরকম উদবিড়াল টাইপের কিছু, এটা ওইখানে কীভাবে আসবো পুকুরের মধ্যে, এরকম ভাবতেছে। ভাবতে সে চিন্তা করলো যে এগুলো নিয়ে আর কি ভাববো, কালকে যাবো, এরকম করতে করতে ঘুমায় গেল এক সময়। তো তৌফিক ঘুমায় গেছে অনেকক্ষণ, তার আর কিছু খেয়াল নাই। এর মাঝে হঠাৎ তার ঘুম ভাঙছে কি প্রচণ্ড শব্দে, কড় কড় করে বাজ পড়তেছে, প্রচণ্ড বাজ পড়তেছে এবং জানালার মধ্যে শো বাতাস বাড়িতেছে, দুই পাশের জানালায় শব্দ হচ্ছে। সে হঠাৎ করে তাকায় দেখছে মাথার কাছে, তার মাথার কাছে যে জানলা সেটার মধ্যে হয়তো একটু খোলা রাখছিল, মনে হচ্ছে চশ করে শব্দ হইতেছে, বৃষ্টির পানি এসে লাগতেছে, বাতাসের চাপ লাগতেছে, আর জোরে মেঘ ডাকতেছে, ঝড় হচ্ছে আর কি। তো তৌফিক চিন্তা করলো যে ঘুম কি ঝড়ের শব্দে ভাঙলো, এই মেঘ ডাকার শব্দে ভাঙলো? এই চিন্তা করতে করতে দেখতেছে যে তার ওয়াইফ পাশে নাই, তার বিছানা নাই। তো তৌফিক চিন্তা করলো হয়তো রেস্টরুমে গেছে। রুম কিন্তু অন্ধকার, রুমের মধ্যে আলো নাই, এবং রেস্টরুমের দিকে সে তাকাইলো, দেখলো যে রেস্টরুমের নিচ দিয়ে আলো আসতেছে, দরজা নিচ দিয়ে হালকা আলো বেরোচ্ছে। তো ভাবলো হয়তো রেস্টরুমে গেছে হয়তো। এই সময় সে শব্দ পেল তার বিছানার পাশে, একটু কেমন একটা শব্দ। তো চিন্তা করলো কি এখানে বিছানার পাশে কি শব্দ? তো এইভাবে করে তাকায় দেখতেছে যে চুল দেখা যাচ্ছে, তার ওয়াইফের চুল এরকম ওখান দিয়ে বিছানার ঠিক লেভেলে, বিছানার লেভেলে চুলগুলা, মাথাটা মনে হচ্ছে বিছানার থেকে সে নেমে খাটের নিচে কিছু খুঁজতেছে, হাঁটু গেড়ে বসে এরকম আর কি। তো তৌফিক ওই যে ঘ্রাণটা তার কাছে নাকে লাগতেছে, যে ওই ওয়াইফের যে শ্যাম্পুর ঘ্রাণটা সে নাকে লাগতেছে। তো সে বলতেছে যে কী ব্যাপার, তুমি ঘাটের নিচে কি খুঁজতেছো রাত্রেবেলা? তো ওখান থেকে শুনতেছে হ্যাঁ, তার ওয়াইফ বলছে হ্যাঁ। তো হ্যাঁ যেটা বলছে তার স্ত্রী, এই শব্দটা তার কাছে কণ্ঠটা কেমন যেন একটু অন্যরকম লাগছে। সে মনে হলো যে ঠিক ওয়াইফের কণ্ঠটা এরকম না, এরকম লাগলো। তো তারপর সে বললো খাটের নিচে কি করতেছো, কি ব্যাপার এইভাবে কথা বলতেছো, কারণ আমি তো বুঝতেছি না তোমার গলা কি ইচ্ছে।
তো দেখলো যে তার ওয়াইফ মাথাটা তুললো খাটের নিচ থেকে, মানে খাটের নিচে তাকায় ছিল, ওখানে মাথাটা তুললো। ঘরের মধ্যে কিন্তু এই যে ঝড় হচ্ছে, ঝড়ের কারণে বারবার বাইরে বজ্রপাতের ফ্ল্যাশ হচ্ছে, মোটামুটি আলো আছে, আকাশের আলো প্লাস এই বজ্রপাতের আলো দুইটা মিলায় কিন্তু ঘরের মধ্যে হালকা একটা আলো আধারি সৃষ্টি হয়েছে এবং ভালোই আলো দেখা যাচ্ছে। এর মধ্যে সে দেখলো তার স্ত্রী মুখ তুলছে, মুখটা সে বুঝতে পারতেছে না, মুখের জায়গাটা অন্ধকার লাগতেছে, কিন্তু চোখটা মনে হচ্ছে পুরা সাদা, চোখের মধ্যে মনি নাই, মানে চোখটা পুরা হোয়াইট, মানে হোয়াইট অংশটাই পুরা। এবং কয়েক সেকেন্ডের মধ্যে তার কিন্তু দৃষ্টিতে এই আলো আধারিটা সহ্য হয়ে গেছে, মানে সে নর্মাল দেখতে পাচ্ছে। তখন সে দেখতেছে এটা তার ওয়াইফ না, চেহারাটা অন্যরকম, কালচে, মানে পুরা ডার্ক একটা ফেস, মুখটা বোঝা যাচ্ছে না, মুখের শুধু অবয়ব এবং মুখের যে অংশটা সাদা চোখ ছাড়াও সে বুঝতে পারছে এটা তার ওয়াইফ না। এবং চুলগুলা তার ওয়াইফের মতো না, দুই পাশে পড়ে আছে চুলগুলা, লম্বা চুল দুই পাশে পড়ে আছে, এবং তার দিকে তাকায় এরকম করে হাসতেছে। সে ওই ঠোঁটটা যে ফাঁক করছে, ঠোঁটের মধ্যে দিয়ে দাঁতটাও সে দেখতে পাইছে। আর তারপর তখন তার দৃষ্টিগোচর হলো যে শরীরটা দেখতেছে, পিঠটা খালি, পিঠের উপর মানে জাস্ট একটা শাড়ির মতো কাপড়ের মতো দেয়া, মানে এই কাঁধের অংশটা পুরা খালি। তো সে বুঝতে পারছে এটা তার ওয়াইফ না, এবং সাথে সাথে ওই যেটা ওখানে নিচু হয়েছিল সে হাত দিয়ে সামনে বাড়ায় তৌফিকের হাতটা ধরছে, ঠান্ডা একটা বরফের মতো ভিজা হাত। এবং তৌফিক পুরা বুঝতে পারছে যে হাতের যে আঙ্গুলগুলা মনে হচ্ছে চোখা চোখা, এরকম আঙ্গুলের নখ টক সব চোখা এরকম ধরছে। তার সামনে হ্যাস করে একটা সাউন্ড করলো কণ্ঠ দিয়ে, ওইটা মানে যে তাকে ধরছে, এটা আসলে কোনো মানে তার ওয়াইফ তো নাই, এটা কোনো মানে পেটনি বা পিশাচ এরকম কিছু একটা তার হাতটা ধরছে। তৌফিক হাত ছাড়াইতে পারে না, হাতটা মনে হলো পুড়ে গেল তার। তো প্রচন্ড জোরে ঝাড়া মারছে তৌফিক, প্রচন্ড জোরে হাত ঝাড়া মারছে, ঝাড়া মেরে সে আসলে তখন হিতহিত জ্ঞান হারায় ফেলছে। সে লাফ দিয়ে বিছনা থেকে নেমে গেছে, বিছনা থেকে নেমে দৌড় দিয়ে গেল, ঘরটা অন্ধকার। সে ওখানে ওই যে সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডের উপর যে পড়ে সে সুইচটা দিল লাইটের। সুইচটা দেওয়ার সাথে সাথে মনে হলো ধতক করে একটা শব্দ হলো, মানে খুব দ্রুত কোনো মানুষের দৌড়ায় মুভ করে সেরকম একটা শব্দ হলো, আর ওইটা নাই ওই জায়গায়। তার কাছে কেন জানি মনে হচ্ছে যে বিছানার নিচে ঢুকে গেছে, ওইটা তার খাটের নিচে ঢুকে গেছে। তো তৌফিক তো ভয়ে থরথর করে কাঁপতেছে, কি করে বুঝতেছে না। তো সে চিন্তা করছে তার ওয়াইফ কই। বাথরুমের মধ্যে সে বাতি জ্বালানো দেখছে, যে বাথরুমে যে বাতি জ্বলতেছিল, ওই যে নিচে লাইট ছিল, সে দৌড় দিয়ে গেল বাথরুমের দরজার দিকে, নবটা সে ঘুরাইলো, সাথে সাথে বাথরুমের দরজা খুলে গেল। তো দরজা খোলার পর সে দেখতেছে বাথরুমের যে মানে যে বাথটাব ছিল একটা কর্নারে, সেই বাথটাবের মধ্যে তার ওয়াইফ পড়ে আছে, চুলগুলা ছড়ানো চারিপাশে, এবং তার কতগুলা চুল মাথার থেকে, মানে এই জায়গায় মাথা থেকে চুল ছিঁড়ে ফেলছে কয়েক গোছা টেনে, এগুলা পড়ে আছে বাথরুমের ফ্লোরের মধ্যে, এবং একটা কল ছাড়া সেটা দিয়ে পানি যাচ্ছে। তো তৌফিক তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, আসলে তার মানে হিতহিত জ্ঞান সে শূন্য। সে এক লাফ দিয়ে চলে গেল বাথটাবের কাছে, তার ওয়াইফকে টেনে সে ওখান থেকে তুললো, সে মানে জ্ঞান নাই তার। তো সে হাত ধরছে, হাত ধরে বুঝতেছে, গলার কাছে হাত দিয়ে দেখতেছে যে হ্যাঁ তার চলতেছে, পালস চলতেছে। তো বুঝলো ওয়াইফ ঠিক আছে, কিন্তু মাথায় যে চুল টেনে টেনে কেউ ছিঁড়ে ফেলছে এখান থেকে, সেটা সে দেখতেছে, চুলের গোছা পড়ে আছে কয়েকটা। সে টান দিয়ে তার ওয়াইফকে অনেক কষ্টে, মানে এত ওজন বেড়ে গেছে বলার মতো না, পুরা সেন্স নাই, তো পুরা সেন্সটা ছেড়ে দিচ্ছে তার ওয়াইফ। অনেক কষ্টে সে টেনে তুলে সে নিয়ে আসতেছে, সে পারতেছে না, এরকম একটা অবস্থা। তারপরে মানে একটা হালকা মানুষও যে কত ওজন হয়ে যায় সেটাই সে চিন্তা করে বুঝতে পারতেছে, যে পুরো সেন্স যদি না থাকে। সে কোনো মতে পাজা কোল করে ওয়াইফকে তুলছে, মানে সে বাঁকা হয়ে যাচ্ছে ওজনের চোটে। তারপর সে কোনো মতে মানে হেঁটে হেঁটে বাথরুম থেকে বেরিয়েছে, বের হয়ে তার বিছানার দিকে নজর গেল। বিছানার মানে ওইখান তো সে ভয়টা পাইছে এবং একটা শব্দ পাইছে যে কই গেছে। তো ভয়ে থরথর করে কাঁপতেছে, ওই বিছানায় সে যাবে কিনা সেটাও চিন্তা করতেছে। আমার ওয়াইফকে এই অবস্থায়, বেশ অবসল অবস্থায় তার ওয়াইফ, সে যে নিয়ে যাবে ঘরের বাইরে, এটাও সে চিন্তা করতে পারতেছে না। তো সেই পাশে যে তাদের এখানে একটা কাউচ ছিল আর কি, মানে 2 সিটার একটা সোফা ছিল, ওইটার উপরে নিয়ে কষ্ট করে ওয়াইফকে সে শোয়াই দিল। শোয়াই দিয়ে সে চিন্তা করছে কি করবে, বিছানাটা প্রচন্ড ভয় লাগতেছে, তার সাউন্ড শুনে মনে হয়েছে ওই জিনিসটা বিছানার নিচে আছে। তো সে তখন মানে খুব প্রচন্ড রকম ভয়ে, এর আগে কিন্তু তৌফিক কখনো এরকম প্র্যাকটিসিং মানুষ ছিল না বা চিন্তা করতো না, কিন্তু ওই দিন সে ভয়ে দোয়া পড়া শুরু করে, যতটুকু যা শিখছিল ছোটবেলায়। সে দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে সে খাটের ওখানে যায়, যে চাদরটা সরায় খাটের নিচে উকি দেয়। আর এটা কিন্তু বক্স কাট ছিল না, মানে ওই সময় আসলে এত বক্স কাট বা এগুলার প্রচলন ওরকম ছিল না তখন, সেই 2000 সাল বা ওরকম সময় এতটা থাকতো না সব জায়গায়, মানে হোটেল টোটেলে এরকম দিত না, তখন নর্মাল বিছানাই দিত। যাই হোক, সে চাদরটা যখন উঠাইছে খাটের নিচে, তাকায় দেখছে কিচ্ছু নাই, খাটের নিচ ফাঁকা, পুরা ফাঁকা খাটের নিচ। তো চিন্তা করলো ওইটা
কোত্থেকে আসছিল, কোথায় গেছে, ওইটা কোনো পিশাচ, সে বুঝতে পারছে ওটা কোনো পিশাচ এই রুমের মধ্যে আসছিল। জাস্ট সে দোয়া পড়তে পড়তে তার ওয়াইফের কাছে গেল, যে তাড়াতাড়ি ওয়াইফের হাত দুইটা এবং ঘষা শুরু করলো সে, যাতে তার আসে। এবং সে শরীর ভিজা, কিন্তু তার ওয়াইফের শরীর ভিজা, হাত পা ভিজা। তো সে দোয়া পড়তেছে, হাত পা ঘষতেছে। অনেকক্ষণ পর তার ওয়াইফের সেন্স আসছে, কেমন করে তাকাইতেছে তার ওয়াইফ উদ্ভ্রান্তের মতো, মানে সে বুঝতে পারছে যে মানে অবাক হয়ে কেমন করে উদ্ভ্রান্তের মতো। তো বলতেছে তৌফিক যে আমি আছি তোমার কাছে, অসুবিধা নেই, আমি আছি, কি ব্যাপার তোমার, ঠিক আছো তুমি? বলছে মাথায় হাত বুলাইতেছে, তার ওয়াইফ মাথার কয়েক জায়গায় হাত দিয়ে ব্যথায় মুখ বিকৃত করে ফেলতেছে। তো সে তাড়াতাড়ি তার মাথায় হাত বুলাই দিয়ে তাকে উঠায় নিয়ে আসলো, এনে বিছানায় বসাইলো। বিছানায় বসায় বলে কি হয়েছে? তো তার স্ত্রী ভয়ে একদম কুকড়ায় যাচ্ছে। তো সে বললো আমি আছি, তুমি ভয় পেও না, তুমি বলো কি হয়েছে। তো তার ওয়াইফ তখন আস্তে আস্তে বলতেছে তারে যে আমি এখান থেকে উঠে বাথরুমে গেছিলাম, তারপর সে ভয়ে তার হাজব্যান্ডকে একদম জড়ায় ধরলো, বলে আমার সামনে এসে দাঁড়ায় আমার চুল ধরে টেনে উঠায় নিছে আমাকে। ভয়ে সে একদম মানে কাঁপতেছে থর করে, মানে সে বেহুশ হয়ে যাবে এরকম একটা অবস্থা, একদম অ্যাবনর্মাল অবস্থা। তো তৌফিক ভয় পেয়ে গেছে, তৌফিক আসলে কি করবে সে দিশা পাচ্ছে না। তো তখন সে তার হঠাৎ মনে হলো যে এখান তো ইন্টারকম আছে, যে সে একটা চাদর দিয়ে তার ওয়াইফকে ভালো মতো পেঁচায় দিল, বললো তুমি পেঁচায়, তুমি শো, আমি আসি, তোমার বাদ তুমি টেনশনই করো না। ওয়াইফকে পাশে শোয়ায় রেখে সে ইন্টারকমে ডায়াল করলো নিচে ওই যে রুম সার্ভিসকে। তো লোকটা ধরছে, একজন লোক ঘুম ঘুম কণ্ঠে ফোন ধরছে, বলছে আপনি একটু উপরে আসেন, আমার রুমে একটা সমস্যা হয়েছে। লোক বলছে কি সমস্যা? বলে আপনি আসেন তাড়াতাড়ি বলতেছে, মানে খুব রাগ করে বলছে তৌফিক। তো বেশ খানিকক্ষণ পরে দেখলো লোকটা আসছে, এতক্ষণ সে তার ওয়াইফের হাত ঘষতেছিল মানে উষ্ণ করার জন্য। তো লোকটা আসলো, বললো যে আপনাদের হোটেলে কি ভূত আছে? একদম সত্যি কথা বলবেন, আপনাদের সম্বন্ধে আমি শুনছি এর আগেও, মানে এটা সে একটু বাড়তি বলছে, এরকম থেকে কিছু না। বলে যে আমার ওয়াইফকে এখানে এরকমভাবে একটা করছিল, সত্যি কথা বলেন। তো লোকটা বলে যে স্যার এখানে ভূত টুত এইরকম জিনিস তো আসলে আমরা এরকম শুনি নাই, মানুষজন তো আছে এখানে, মানুষজন এলাকার মানুষজন তো কত কিছু এদিক ওদিক দেখে, বাট হোটেলে ভূত আছে এরকম কিছু নাই স্যার, সত্যি কথা বলতেছে আপনারা। তো সে বলে যে আমি একটু আগে আমার রুমের মধ্যে সমস্যা হয়েছে এসে। তো লোকটারে বলে যে এখন কি করা যায়? লোকটা বলে কি করেন স্যার, দোয়া পড়েন, ভূত টুত দেখলে মানুষ দোয়া পড়ে, কিন্তু এইখানে আমাদের হোটেলে কিন্তু এরকম কিছু নাই, আমরা শুনি নাই। তো সে বলে যে আমি আসি স্যার, কোনো সমস্যা হলে ডাকেন, আর কিছু লাগবে আপনাদের? তখন বললো যে পারলে আমাদের একটু কফি টফি এরকম দেন এসে। তো বললো স্যার আছে, রাতে ব্যবস্থা আছে, এটা আনতেছি, আমি দিয়ে যাচ্ছি, আর কোনো সমস্যা হলে আমাদের কল দিয়ান, আসি আমি। তো তৌফিক আর কথা বাড়ায় না, লোকটাকে চলে যেতে দেয়। তো সে তার ওয়াইফের পাশে বসে বসে দোয়া পড়ে আর হাত পা করে দেয়, বলে যে কি হয়েছে? বলে ওয়াইফ বলছে মাথায় ব্যথা বিভিন্ন জায়গায়। তো দেখলো মাথায় হাত দিয়ে, তো তার সে বলতেছে যে তাকে এরকম চুল ধরে নাকি উঠায় নিছে, সে রেস্টরুমে গেছিল রাতের বেলা উঠে, তৌফিক কার জায়গায় নাই, আর সেই রেস্টরুমে গেছিল এবং তাকে নাকি চুল ধরে, সে যখন বসছিল বাথরুমে হঠাৎ করে মনে হচ্ছে তার সামনে কেউ আছে এবং সে একটা কালো অবয়বের মতো দেখছে, তো হইতে পারে কোনো নারী বা কিছু, তার চুল ধরে নাকি তাকে টেনে ওখান থেকে উঠাইছিল, উঠায় নাকি ঝাঁকি দিয়ে তাকে ফেলছে নিয়ে ওই যে বাথটাবের মধ্যে। এবং এখানে সে তখন ভয়ে সাউন্ড করতেছিল এবং সেই সাউন্ডটা বেরোতেছিল না তার কণ্ঠ দিয়ে, এরকম মানে হচ্ছে বোয়ার মতো তাকে চেপে ধরছে, এবং এক সময় সে আসলে আর সেন্স হারায় ফেলে। তো এতটুকুই তার মনে আছে, আর মনে নাই। আর সে যখন নাকি বাইরের থেকে আসছিল তৌফিকের সাথে, ওই যে গরম বাতাস লাগছে সেটার কথা বললো, তারপর থেকে নাকি তার মাথার মধ্যে কেমন যেন লাগতেছিল, অকারণে রাগ লাগতেছিল, অনেক রাগ লাগতেছিল। তো সে মানে ভয়ে একেবারে তৌফিকের সাথে একদমই হয়ে গেছে। তৌফিক তারপর রাতের বেলা যখন মানে ওখানে কফির কথা বলছিল, একটু পরে কফি দিয়ে গেছে রুম সার্ভিস দিয়েছে। তো রুম সার্ভিস তখন লোকটা এনে বলতেছে, সে একটু বয়স্ক লোক, কিন্তু সে বলতেছে ম্যাডামরা দোয়া পড়ে ফু দেন, আপনি ম্যাডামরা দোয়া পড়ে ফু দেন। সে 3 কুলের কথা বললো, পড়ে ফু দেন আর সাথে থাকেন। স্যার আপনারা কোথা থেকে আসছেন, কোথায় গেছিলেন হোটেলে এসে? তো বলতেছে তখন ওই লোকটারা যে আমি তো হোটেলে এসে রেখে আমার খালার বাসায় গেছিলাম, এসে বলে যে ওখান থেকে চলে আসছেন এখানে, বৃষ্টির মধ্যে অনেক সমস্যা, এখান থেকে হেঁটে যে সামনে গেছিলেন আপনাদের এখানে একটু হোটেলের সামনে নামার পর। তখন লোকটা গম্ভীর হয়ে বললো যে জায়গাটা ভালো না স্যার, এই রাস্তার ওই দিক দিয়ে একদম সোজা গেলে এখানে পাহাড় পোয়ার স্যার, একদম দেখেন না গাছপালা বাড়িঘর নাই, একদম এই জানলা দিয়ে তাকালি তো দূরে দেখেন, শান্ত ওদিকে যাওয়াটা ঠিক না, রাতের বেলা গেছেন। তো তখন তৌফিক ওই হোটেলের লোকটাকে বলে যে সে কি দেখছিল এখানে, যে পুকুরের পাড়ে ওই একটা ঢিল মারছিল এরকম। তো তখন লোকটা বলে যে স্যার ওইখানে খারাপ জিনিস ছিল, ওইখানে এরকম পিচাস ছিল আর কি। তো তারা তো পিচাস বলে, পিচাস ছিল, ওইটাই ম্যাডামের কাছে আসছিল। আর এই পাহাড়ি এলাকার পিচাস কিন্তু ভালো না, আপনি ম্যাডাম রে এখান থেকে নিয়ে আপনি কোনো একটা ভালো হুজুর টুজুর দেখান, হোটেলে তো আর কিছু করতে পারবেন না, হোটেলে তো আমাদের এরকম নাই, আর এখানকার মসজিদ আছে যাইতে পারেন, এই জায়গাতে আপনারা বেড়াইতে আসছেন, এখানে কি করবেন আপনি তাড়াতাড়ি নিয়ে যান, আপনাদের এলাকায় নিয়ে যান, সেটাই ভালো, এরকম করে বুঝাইলো লোকটা।
তো তৌফিক লোকটাকে অনেক ধন্যবাদ দিল। লোকটা বললো যে কোনো অসুবিধা নাই, আমি আসি, কোনো দরকার হলে আমার জাস্ট একটা কল দিবেন, আমি চলে আসবো। কিন্তু স্যার আমাদের হোটেলে কিন্তু এরকম কিছু নাই। হ্যাঁ, হোটেলে নাই, বাট আপনি যেখানে গেছেন ওই জায়গাটা এরকম হইতে পারে। তো যাই হোক, রাতটা পার করলো তৌফিক, দোয়া দরুদ পড়ে পড়ে তার স্ত্রীকে ধরে রাখলো। ভয় লাগতেছিল অনেক। ফজরে আজান দিল, তখন ভয়টা একটু কাটছে, এবং ফজরে আজান দেওয়ার পরে সে ওয়াইফকে নিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে, নিজেও ঘুমাইছে। ঘুমায় সকালবেলা ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে সে আর তখন এখন ইস্টে যায় না, ওখান থেকে সে আর কক্সবাজার যায় নাই, সে ঢাকায় ফিরে আসছে। ওয়াইফকে নিয়ে সাথে সাথে বাসের টিকিট কেটে ঢাকায় ফিরে আসছে। তো ঢাকায় ফেরার পরে সে তখন চিকিৎসা করেছিল তাদের এলাকার মসজিদ আছে এখানে, সে মসজিদ ইমাম সাহেবের সাথে দেখা করে মসজিদে যেই হয়েছে। তো মসজিদের ইমাম সাহেব তখন তাকে বলে, মোরাকাবা করে তারপর বলে যে তোমরা যে ওখানে গেছিলা পুকুরের মধ্যে যখন ঢিল মারছো তখন এরকম হয়েছে না? বলে হ্যাঁ। ওইখানে ওই জিনিস থাকে, ওই পুকুরে ওইখানে, ওইটা একটা খারাপ জিনিস ওখানে থাকে। তো তোমরা যখন রাত্রেবেলা ওইখান যে দাঁড়াইছিলা তখন কোনোভাবে তাকে আকৃষ্ট করছো, হইতে পারে তোমাদের কথাবার্তায়, বা তোমরা কি কোনো সুগন্ধি ব্যবহার করছিলা? তো তখন তৌফিক বলে যে জি হুজুর, সুগন্ধি তো ছিল কম বেশি। বলে হ্যাঁ, ওই সুগন্ধিতে সে আকৃষ্ট হয়েছিল এবং আশপাশ দিয়ে ঘুরতেছিল তোমাদের, এবং তার ইচ্ছা ছিল তোমাদেরকে কিছু একটা সে করবে, তোমাদের সাথে একটা কিছু করবে সে, এরকম সেইভাবে চিন্তা করতেছিল। তো এই সময়ে তোমরা যে ওই যে বলছো যে ইট মারছো, ওই ইট মনে হয় যে ওর গায়ে লাগছে। এই লাগার পরে তার রাগ আরো উঠে গেছে, এবং সে তোমরা ওখান থেকে সরার সময় তোমার ওয়াইফকে স্পর্শ করে গেছে, তোমার স্ত্রীকে স্পর্শ করে গেছে, এবং সে তখনই চেষ্টা করছিল তোমার স্ত্রীকে সে করতে, আসর করতে, এবং সে আসরের প্রভাব তখনই সে শুরু করে দিয়েছিল। এবং রাত্রেবেলা যখন ওই যে বাথরুমে তোমার স্ত্রী গেছিল তখনই সে তাকে আসর করে, এবং ওই যে তোমার স্ত্রীর কাছ থেকে সুগন্ধি পাইছে, এবং তার জন্য তার ভিতরে হিংসা ছিল। এটা একটা মেয়ে, এটা একটা খারাপ জিনিস বলতে মেয়ে জিন আর কি, মেয়ে বদ জিন। তো সেই জন্য তোমার স্ত্রীকে ক্ষতি করতে চাইছিল, যে চুল টুল ছিঁড়ে ফেলছে যে এই কারণে। তো তখন বলে যে তৌফিক বলতেছে যে হ্যাঁ হুজুর এরকম, আমি অনেক চুল পড়া দেখছি এখানে। বলে যে হ্যাঁ, যাই হোক তুমি এগুলাই করো না, আর এরকম ভাবে এই সুন্দর করে ঘান দিয়ে রাতের বেলা মেয়েদের এরকম চলার ঠিক না, নিষেধ। এরকম সুগন্ধি ব্যবহার করে রাতের বেলা এরকম ঘোরাঘুরি করাটা ঠিক না, এইসব খারাপ জিনিসের চোখ পড়ে। আর চুল হচ্ছে একটা মাধ্যম যেটা দিয়ে তারা প্রবেশ করে মানুষের শরীরে। চুল একটা, হাতের নখ একটা, হ্যাঁ, নখ চুল এগুলোর মধ্যে দিয়ে তারা প্রবেশ করে, নাক দিয়েও প্রবেশ করে। এর জন্য উজু করে থাকা বেটার। তো যাই হোক, হুজুর এগুলো বলে বোঝায় তাদেরকে উজু হালতে থাকা, চুলটাকে বেঁধে রাখা, ঢেকে রাখা, তারপর সুগন্ধি রাতের বেলা এরকম ব্যবহার করে চলাফেরা না করা, রাতের বেলা কোনো এরকম ওয়াইল্ড জায়গায়, পুকুর বা এরকম জায়গায় যে ঘোরাফেরা না করা, কারণে ঢিল না মারা বা গরম পানি ফেলে না দেওয়া। অনেকে আছে যে পুরুষ মানুষ যে রাস্তার এদিক ওদিক জল বিয়োগ করতে যায়, এটাও তো এইসব সব কিছু মানা করে। তখন ও যে বলে যেগুলো করো না, আর উনি পানি পড়ে দেন, পানিতে ফু দিয়ে দেন, বলে যে এই পানিটা খাওয়াও তোমার স্ত্রীকে, বাসায় জমজমের পানি থাকলে ওটার সাথে মিলায় খাওয়াও, আর দোয়া পড়ো বাসার মধ্যে দোয়া দরুদ পড়ো, সূরা বাকারা তেলাওয়াত করো, এবং আরও বলে 3 কুল পড়ে ফু দিও রাতের বেলা ঘুমানোর সময়, পড়ে 3 কুল পড়ে 3বার করে 3 কুল পড়ে ফু দিবা 2 হাতের মধ্যে, তারপর সারা শরীরে মাসেও করে ঘুমাবা, আয়াতুল কুরসি পড়বা। এগুলো বলে তৌফিককে বিদায় দেয় হুজুর। আর তৌফিক এগুলো শুনে আসে এবং বাসায় এগুলো প্র্যাকটিস করে। তো তৌফিকের ওয়াইফ ভয় পেত, তখন বেশ ভয় পেত। তাদের বাড়িটা একটু খোলামেলা জায়গায় ছিল, এবং সেখানে তারা বেশ চলাফেরা করতে ভয় পেত। বেশ বড় বাড়ি তো, বারান্দা থেকে এই বারান্দা থেকে ওই বারান্দা যেতে ভয় পেত। রাতের বেলা ছাদে তো তারা দুজন আগে হাঁটাহাঁটি করতে, এটাও বন্ধ হয়ে গেল তাদের। বাট আস্তে আস্তে জিনিসটা আবার নর্মাল হয়েছিল, তারা অনেক কিছু মেনটেন করে চলতো। এবং এত বছর পরেও তৌফিক এখনও, তাদের বাচ্চা কাচ্চা আছে, এখনও তারা এগুলো মেনটেন করে চলে, বাচ্চাদেরকেও মেনটেন করায়, এইভাবেই তারা চলে। তো যাই হোক, এই ছিল তৌফিক কামালের ঘটনা। হ্যালো লিসনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলায় আছেন। আমার নাম রিপন, আমি লালমিনহাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা আমাদের রংপুর বিভাগের একটি প্রত্যন্ত গ্রামের ঘটনা। এটা রংপুরের তারাগঞ্জের একটি ঘটনা। তো যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন তার নাম হচ্ছে রবিউল ভাই। উনি আমি যখন রংপুরে পড়াশোনা করতাম সেই সময় মেসে থাকাকালীন তিনিও আমার ম্যাচ থাকতেন। তো সেই সময় তার কাছ থেকে আমি একটা ঘটনা শুনেছিলাম। আর ওই রবিউল ভাইয়ের বাড়িও হচ্ছে রংপুর তারাগঞ্জে। তো তিনি ওই তারাগঞ্জের একটা গ্রামের তিনি একটি ঘটনা শেয়ার করেন।
তো আমি সেই ঘটনা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সেই গ্রামের একদিকে ছিল পুরনো একটা কবরস্থান, আর তার থেকে কিছু দূরে নদীর ধারে ছিল হিন্দু সম্প্রদায়ের একটি পুরনো শ্মশানঘাট। দুটি জায়গাতেই দিনের বেলা খুব একটা অস্বাভাবিক মনে হতো না। কবরস্থানের পাশ দিয়ে গ্রামের মানুষ নিয়মিত চলাচল করত। শ্মশানঘাটেও প্রয়োজন হতো মানুষজন যেত। তবে সন্ধ্যা হলে নাকি পরিস্থিতি একদম বদলে যেত। তো বিশেষ করে কবরস্থান আর শ্মশানের মাঝখান দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে রাতের বেলা নাকি কেউ চলাচল করতো না, কারণ সেই রাস্তাটাই বেশ নির্জন। এক পাশে ধান ক্ষেত, অন্য পাশে পুরনো গাছপালা। বর্ষাকালে রাস্তার কিছু অংশ কাদায় ডুবে থাকে। এই কারণে এই রাস্তাটা বেশ পরিত্যক্ত। এই কারণে মানুষ এই রাস্তাটিতে বেশি যাতায়াত করতো না। তো এই গ্রামেরই একজন মানুষ ছিলেন যার সাথে ঘটনাটা ঘটেছিল, তার নাম হচ্ছে মোস্তাক হোসেন। তো ঘটনার সময় ওনার বয়স ছিল সে সময় 35 বছর। তো তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী, বলতে হচ্ছে তিনি বাজারে একটা তার মুদির দোকান আছেন, তিনি মুদির দোকান চালাতেন। তো তিনি খুবই সাধারণ একজন মানুষ ছিলেন। দেখা যায় যে ভূত প্রেত গল্প শুনলেও অন্যদের মতো তিনিও মজা করে শুনতেন, কিন্তু কখনো এসব নিয়ে তিনি নাকি ভয় পেতেন না। তো একদিন আমি ঘটনা হলো একটু পরে যাই, সেটা হচ্ছে যে তার বাড়ি থেকে বাজারের দূরত্ব প্রায় 3 কিলোমিটার এবং প্রায় দোকান বন্ধ করে তিনি একা বাড়িতে ফেরেন। তো ঘটনার সময়কাল ছিল 2010 সালের একদিন শীতের রাতে। তার দোকান বন্ধ করতে করতে বেশ দেরি হয়ে যায়। তো রাত তখন প্রায় 10:30 11টা বাজে। রাসেল ভাই, 10:30 কিন্তু গ্রামের রাতের জন্য বেশ অনেক লেট। তো তিনি একা বাসায় ফিরতেছিলেন। সেই সময় বাজারে অন্য দোকানগুলো একদম বন্ধ হয়ে গেছে। তো মোস্তাক চাচা উনি হচ্ছে দোকানের শাটার নামিয়ে তালা লাগিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। তো সেদিন তার সঙ্গে কোনো সাইকেলও ছিল না, তার হাতে ছিল শুধু একটা টর্চ লাইট। তো শীতের কারণে চারপাশে হালকা কুয়াশা ছিল। বাজারের আলো পিছনে ফেলে যতই তিনি গ্রামের দিকে এগোচ্ছেন ততই তার কাছে বেশ ফাঁকা মনে হলো। তো প্রথমে তিনি কয়েকটা বাড়ি পার হলেন, তারপর ধান ক্ষেত, এরপর সেই পুরনো কবরস্থানের কাছে পৌঁছে মোস্তাক চাচা তার হাঁটার গতিটা একটু কমে গেল। তিনি জানতেন এই সময় এখানে সাধারণত কেউ থাকে না, কিন্তু সেদিন কবরস্থানের ভিতর থেকে হঠাৎ তিনি একটা ক্ষীণ একটা শব্দ শুনতে পেলেন। মনে হলো যে কেউ যেন শুকনো পাতার উপর হাঁটতেছে। তো নর্মালি এই ধরনের কিন্তু শব্দ তিনি কখনো পেতেন না। তো বলে রাখা ভালো, তিনি সবসময় 9টা বা 9:30টার মধ্যে তিনি তার দোকান বন্ধ করে তিনি বাসায় যান। আর সেই সময় তিনি বাসায় যাওয়ার সময় কেউ না কেউ সাথে থাকতোই, বা একাও তিনি বাসায় গেলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন নেই। কিন্তু আজকে তার বেশ দেরি হয়ে যায়। তো সেই সময় প্রায় রাত 11:30টার মতো বাজে। তো হঠাৎ তিনি এরকম শব্দ শুনে ওই মোস্তাক চাচা থেমে গেলেন, দাঁড়ালেন এবং তার হাতে থাকা টর্চ লাইটটা আলো দিয়ে তিনি কবরস্থানের দিকে আলো ফেললেন। তো তিনি সেই কবরস্থানে দেখলেন যে সারি কবর, কিন্তু আসলে ওই কবর ছাড়া কিছুই নেই। আর যেহেতু শীতকাল, এই জন্য কুয়াশার কারণে ওইভাবে দূরে দেখা যাচ্ছে না। তো তিনি বিষয়টাকে নর্মাল ভেবে তিনি আবার হাঁটা শুরু করলেন। তো কিছু দূর যাওয়ার পর তার কাছে শব্দটা আবার তিনি আবার শুনতে পেলেন। তো এবার যেন তার কাছে মনে হলো যে কবরস্থানের ভিতর থেকে শব্দটা নয়, বরং তার সঙ্গে সঙ্গে তার পিছন দিক দিয়ে শব্দটা আসতেছে। তো এটা যখনই তিনি বুঝতে পারলেন যে শব্দটা তার পিছনে হচ্ছে, তো তিনি পিছনে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তো তিনি নিজেকে বোঝালেন হয়তোবা কোনো কুকুর বা শিয়াল হয়তোবা তাকে ফলো করতেছে বা তার পিছনে আসতেছে, তিনি এরকমটা ভাবলেন। কিন্তু কবরস্থানের শেষ প্রান্তে পৌঁছানোর ঠিক আগে তার টর্চটা হঠাৎ করে নিভে যায়। অথচ রাসেল ভাই, সেই সময়কার টর্চ লাইটগুলো ছিল কিন্তু আপনার হচ্ছে ওই এক ধরনের ফিলামেন্ট জাতীয় বাল্ব দিয়ে তৈরি, ওতে গোল গোল বা ছোট বাতি ছিল, সেগুলো আসলে হঠাৎ কিন্তু কেটে যায়। তো তিনিও ভেবেছিলেন যে হয়তোবা সে লাইটটার ফিলামেন্টটা কেটে গিয়েছে। তো দেখা যায় অনেক সময় যদি লাইটটা ঝাঁকানো হয়, সেই লাইটটা আবার ওই ফিলামেন্টটা
ডিসকানেক্ট হওয়ার কারণে যখন নেমে যায় এবং যখন আবার ওটা নাড়াচাড়া করার কারণে ওটা স্প্রিং এর মতো কিন্তু একটু বলে এবং ঝাঁকি দেওয়ার কারণে ওটা বলে আবার যদি সে অপোজিট প্রান্তে লেগে যায় তখন কিন্তু আবার আলোকিত হয় লাইটটা, অনেক সময় এরকম হয়। তো তিনি চিন্তা করলেন যে হয়তো লাইটটার হলো আলো হঠাৎ করে নিভে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ সেই সময়কার ব্যাটারিগুলো এতটাই স্ট্রং যে এটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু জ্বলে থাকে বাতিগুলো, এবং অনেকদিন পর সেগুলো চার্জ শেষ হয়ে যায়, তখন আবার নতুন ব্যাটারি লাগাতে হয়, পেন্সিল ব্যাটারির মতো অর্ধেক বড় ব্যাটারি ছিল সেগুলো লাগাতে হয়। তো তিনি হলো সেই তার টর্চ লাইটটাকে ঝাঁকাতে লাগলেন, কিন্তু কোনোভাবেই সেই টর্চ লাইটটা জ্বলছে না। এবং ঠিক তখনই অনেক চেষ্টা করার পর যখন জ্বলতেছে না, তো ঠিক তখনই তিনি শুনতে পেলেন একজন বৃদ্ধ মানুষের কণ্ঠ, এবং কেউ তার নাম ধরে ডাকতেছে, মুস্তাক মুস্তাক এভাবে নাম ধরে তার ডাকতেছে। তো প্রথমে তার কণ্ঠটা তার কাছে বেশ চেনা চেনা মনে হলো, এবং যখনই তিনি পিছনে তাকালেন এবং দেখতে পেলেন যে একজন বৃদ্ধ লোক, এবং সেই বৃদ্ধ লোকটা সেখানে দাঁড়িয়ে আছে। তো এবং ওই মুস্তাক চাচাকে উদ্দেশ্য করে বলতেছে যে মুস্তাক এদিকে এসো। তো মুস্তাক চাচা সাহস করে কবরস্থানের দিকে তাকালেন এবং দেখলেন যে হ্যাঁ, সেই লোকটা তার পিছনে কবরস্থানের কাছেই দাঁড়িয়ে আছে। সেই লোকটার বয়স আনুমানিক 60-এর কাছাকাছি হবে, পরনে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, এবং লোকটা সেই একটা কবরের পাশে দাঁড়িয়ে মুস্তাকের চাচার দিকে তাকিয়ে আছে। তো প্রথমে তিনি যেহেতু বুঝেছিলেন কণ্ঠ শুনে যাতে গ্রামের কেউ, তিনি ভেবেছিলেন যে হয়তো তার পরিচিত কেউ হবে। তো তিনি বলেন যে চাচা, এত রাতে আপনি এখানে কি করছেন? কিন্তু সেই বৃদ্ধ লোকটা কোনো কথার উত্তর দিল না, শুধু হাত তুলে একটা পুরনো কবর দেখালেন। তারপর ধীরে ধীরে বললেন, এই কবরটা দেখেছ? তো মুস্তাক চাচা কিছু বললেন না। বৃদ্ধ আবার বললেন, এখানে যে মানুষটা শুয়ে আছে সে আজ রাতে একা থাকতে চায় না। তো এই কথাটা শুনে মুস্তাক চাচার বুকের ভিতর যেন কেঁপে উঠল। তিনি আর দাঁড়ালেন না, পিছন ফিরে তিনি হাঁটা শুরু করলেন। তিনি বুঝতে পেরেছিলেন এটা কোনো সাধারণ মানুষ নয়। এলাকার মানুষরা যে এই ভৌতিক ঘটনাগুলো বলে এই কবরস্থান কেন্দ্রিক, সেগুলো আসলে সত্য। অবশ্য তার সাথেই আসলে এই ধরনের কিছু ঘটতে চাচ্ছে। তিনি এক মুহূর্ত দেরি না করে তিনি বাড়ি থেকে রওনা দেন, এবং যখনই তিনি সেই কবরস্থানটা পার হন তখনই হঠাৎ তার হাতে থাকা টর্চ লাইটটা জ্বলে ওঠে। অথচ কিছুক্ষণ আগেই তিনি কত চেষ্টাই না করেছেন সেই টর্চ লাইটটা জ্বালাতে, কিন্তু সেই টর্চ লাইটটা এক মুহূর্তের জন্য জ্বলে ওঠেনি। কিন্তু এবার সেই কবরস্থানে পার হওয়ার সঙ্গে সঙ্গে তার হাতে থাকা টর্চ লাইটটা জ্বলে ওঠে। তো এর পরের দিন তিনি হলো এই বিষয়টা তার গ্রামের মসজিদের একজন ইমাম এবং কয়েকজন পরিচিত মানুষকে বিষয়টা বললেন, এবং তিনি বললেন যে এই কবরস্থানে তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। তো ইমাম সাহেব বললেন যে দেখো, এটা তো শুধু আপনার সাথে এরকম ঘটে না, এরকম গ্রামের অনেক মানুষেরই আমাকে এসে বলেছে যে এই ধরনের ঘটনা ঘটে। ভালো হয় আপনি আসলে আসার সময় একা আসিয়েন না, কারোর সাথে আসিয়েন। তো তিনি আসলে পরবর্তীতে ওই হুজুরের কাছে পানি পড়া এবং হলো কিছু দোয়া শিখে তিনি বাসায় চলে আসেন। তো এইভাবে চলে যায় তার বেশ কিছুদিন, এবং রাসেল ভাই আর কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু একদিন সমস্যা দেখা দেয় একটা গ্রামের একটা পুরনো শ্মশান ঘাটের পাশ দিয়ে তিনি যখন আসতেছিলেন তখন। তো সেই শ্মশান ঘাটটা ছিল একটা নদীর ধারে। তো দেখা যায় যে বাজার থেকে তার বাসা আসতে গেলে সেই শ্মশান ঘাটটা পড়ে, কিন্তু এই শ্মশান ঘাট কেন্দ্রিক তিনি আসলে আগে কখনো কোনো বড় ধরনের ভৌতিক ঘটনা শোনেননি। আর মানুষ আসলে এই শ্মশান ঘাটের পাশ দিয়ে যদিও কম যাতায়াত করে, কিন্তু তিনিও অনেক যাতায়াত করেছেন, এই মুস্তাক চাচা অনেক যাতায়াত করেছেন, তার সাথে কোনোদিন কোনো ধরনের সমস্যা হয়নি বা কোনো কিছু তিনি পরিলক্ষিত করেননি। তো একদিন তিনি হলো বাজার থেকে বাসায় ফিরতেছিলেন। তো তার সাথে একজন ছিল, তার পরিচিত একজন, কিন্তু সে ওই শ্মশানে আসার আগ মুহূর্তে দেখা যায় যে ওই ব্যক্তি ওনার বাসায় চলে যান এবং উনি একা হয়ে পড়েন। আর এর মাঝে যেহেতু অনেকদিন তিনি ওই কবরস্থানের পাশ দিয়েও গিয়েছিলেন, কোনো সমস্যা হয়নি। তো যখনই তিনি ওই শ্মশানের কাছ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখতে পান যে শ্মশানে আলো জ্বলতেছে। তো তিনি বেশ অবাক হয়ে যান যে কি ব্যাপারে, এতদিন থেকে আমি এই শ্মশানটা দেখে পরিত্যক্ত অবস্থায়, আজকে আবার এখানে আলো জ্বলতেছে কেন? তো তিনি চিন্তা করলেন যে হয়তোবা
কোনো হিন্দু এলাকার কোনো হিন্দু মানুষ আসলে পূজা করার উদ্দেশ্যে হয়তো বা এখানে আলো জ্বালিয়ে দিয়েছে, যদিও এটা অব্যবহৃত ছিল, এখন হয়তো বা চালু করেছে, মানে এই ধরনের চিন্তা করলেন। তো যখনই তিনি হলো এখানে বলে রাখা ভালো যে ওই রাস্তাটার সাথে কিন্তু শ্মশানটা না, ওই রাস্তাটা থেকে ঠিক প্রায় 30-40 হাত দূরে মানে ভিতরে আর কি শ্মশানটা, যেটা রাস্তা থেকে দেখা যায়। যেহেতু ওটা ওই শ্মশানটা ছিল একটা নদীর সাথে, এই জন্য স্পষ্টভাবে দেখা যায়। তো উনি যখন এই বিষয়টা কৌতূহল লাগলো এবং তিনি চিন্তা করলেন যে না থাক, কে জ্বালিয়েছে বা কে কি করেছে দেখার দরকার নাই, আমি বাসায় চলে যাই। তো যখনই উনি বাসা থেকে রওনা হন, ঠিক তখনই তিনি তার পুনরায় আগের মতো করে আগের কণ্ঠে তার নাম ডাক শুনতে পান। এবং যখনই তিনি পিছনে তাকান, তিনি দেখতে পান সেই বৃদ্ধটা ওই পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে, শ্মশানের কাছে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে এবং তাকে হাতছানি দিয়ে ডাকতেছে। রাসেল ভাই এটা দেখে তিনি এত পরিমাণ ভয় পান, তিনি সেখানে এক মুহূর্ত দেরি না করে তিনি বাড়ি না গিয়ে পুনরায় বাজারের উদ্দেশ্যে দৌড়াতে থাকেন। এবং এক সময় তিনি বাজারে গিয়ে পৌঁছান এবং সেখানে তার একজন পরিচিত ব্যক্তির সাথে দেখা হয় এবং তাকে সেই বিষয়টা তিনি বলেন যে এরকম তিনি ভয় পেয়েছেন। এবং এর আগেও তাকে সেই ব্যক্তিকে তিনি বলেছিলেন যে তিনি এইভাবে ভয় পেয়েছিলেন। তো সেই ব্যক্তিটা তার অনেক পরিচিত এবং পরবর্তীতে দেখা যায় তারা দুজনেই আবার সেই শ্মশান পার হয়ে, কবরস্থান পার হয়ে তারা বাসায় চলে আসে। এরপর রাসেল ভাই তিনি প্রায় 1 সপ্তাহ তিনি নাকি বাজারে যাওয়ার সাহস পাননি। বিশেষ করে তিনি আসলে ওই দিনের সকালবেলা বাজারে যেতেন, সারাদিন দোকান খোলা রাখতেন, সন্ধ্যার আগেই তিনি বাসায় ফিরতেন। এবং দেখা যায় যে যেদিন তিনি তার সঙ্গী হিসেবে দোকানের সঙ্গী হিসেবে পেতেন, সেদিন তিনি অনেক রাত পর্যন্ত, দেখা যায় 9টা-10টা পর্যন্ত খোলা রাখতেন এবং কোনো একজন ব্যক্তির সাথে তিনি বাসায় ফিরতেন। এইভাবে তিনি প্রায় 3টা মাস বাজারে যাওয়া আসা করতেন, বিশেষ করে রাতের বেলা। তো এর পরবর্তী থেকে রাসেল ভাই ওনার সাথে আর কোনো ধরনের সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। রবিউল ভাই আমাকে এই ঘটনাটা শেয়ার করেছেন। আমার কাছে এই ঘটনাটা শুনে বেশ ভালো লেগেছিল রাসেল ভাই, এই জন্য আমি চিন্তা করলাম যে ঘটনাটা আপনার কাছে শেয়ার করি। আশা করি লিসেনারদের কাছেও ভালো লাগবে। তো এটা ছিল আমার ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।